আমন্ত্রণ সবাইকে আর কাবিল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডক্টর তৌহিদুল হক। দর্শক, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে সেদেশের সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন বাংলাদেশ নিয়ে ক্রমাগত আক্রমণাত্মক মন্তব্য, বক্তব্য এবং অপপ্রচার চালিয়ে আসছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক, অর্থনৈতিক, আইন শৃঙ্খলার বাস্তবতাও উদ্বেগজনক। এমন পরিস্থিতি সামলাতে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে দ্বিমত নেই কারোই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব, মর্যাদার প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার ঘোষণাও দিয়েছে, কিন্তু বাস্তবে সেই ঐক্যমত দেখা তো মিলছেই না। উল্টো নানান ইস্যুতে বিভিন্ন পক্ষের মধ্যে দেখা দিয়েছে অবিশ্বাস ও সন্দেহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির দাবি, বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো তরুণদের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হচ্ছে। সংগঠন দুটি সংস্কারের আগে নির্বাচনের বিপক্ষে। অন্যদিকে অস্থিতিশীল পরিস্থিতি, নৈরাজ্য সামাল দিতে দ্রুত নির্বাচন চাইছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর কেউ কেউ বলছে নতুন রাজনৈতিক দল গঠনের সুযোগ করে দিতেই নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। এমন একটি বাস্তবতায় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নতুন ও পুরাতনের রাজনীতি। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, সমাজ ও রাজনীতি বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলাউদ্দিন মোহাম্মদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং আরও আছেন প্রথম আলো যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাকেও জানিয়ে রাখি, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে আজকের যে আলোচ্য বিষয় নতুন এবং পুরাতনের রাজনীতি, সেই বিষয়ে প্রশ্ন রাখতে পারেন। একজন সচেতন নাগরিক হিসাবে এই বিষয়ে আপনারও ভাবনা রয়েছে, সেই ভাবনাও আমরা জানতে চাই আপনার কাছ থেকে। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতে আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে আসতে চাই যে আমাদের রাজনৈতিক দলগুলো, অর্থাৎ প্রবীণ রাজনীতিকরা বা রাজনীতিবিদরা যা ভাবছেন রাষ্ট্র নিয়ে, রাষ্ট্র সংস্কার নিয়ে, আগামী নির্বাচন নিয়ে, দেশ এবং জনগণের প্রশ্নে তাদের যে ভাবনা, সেই জায়গা থেকে তরুণরা যা ভাবছে, এই দুই ভাবনা একত্রিত হচ্ছে না কেন? কেন আমরা ক্রমাগত সংশয়, সন্দেহ, উদ্বেগ, এই পরিস্থিতিগুলো আমরা একেবারে পেছনে বা গোপনে আলোচনা হচ্ছে, ব্যাপারটি এরকম না, এখন নানাভাবে তার প্রকাশ্য রূপ দেখছি। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ। তো মূলত আমরা 24শে গণঅভ্যুত্থান উত্তর যে বাংলাদেশে অবস্থান করছি, সে বাংলাদেশে যে তারুণের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা স্বাভাবিকভাবেই যারা পুরনো বন্দোবস্তের মানুষ তারা ধরতে পারছেন না। এটা খুব স্পষ্ট যে আসলে এই যে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের জন্য আমাদের 2000-এর বেশি ভাই বোন জীবন দিয়েছে, 25,000-এর বেশি মানুষ এখানে অঙ্গহানি হয়েছে, তারা আহত হয়েছেন। এইটার প্রেক্ষাপটে যারা পুরনো বন্দোবস্তের মানুষ তারা মূলত এই যে পরিবর্তনটা, এখানে একটা সরকার উৎখাত হয়েছে, সরকারকে জনগণ রাস্তায় নেমে রক্ত দিয়ে উৎখাত করেছে, কিন্তু আমাদের মধ্যে অনেকেই মনে করছেন যে এটা একটা রিজাইম চেঞ্জের ব্যাপার। এখানে একটা দল গিয়েছে, তারপর এখন কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে, এখন একটা নির্বাচন দিয়ে চলে যাবে। কিন্তু ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা হলো যে এখানে একটা সরকার যারা পরপর 3টা নির্বাচনকে চুরি করেছে, নির্বাচনকে জনগণের অধিকারকে কেড়ে নিয়েছে, সেই অবস্থায় সেই সরকারকে কোনোভাবে উৎখাত করা যাচ্ছিল না। আমরা দেখেছি গত বছর অক্টোবর মাসেও আমরা সবাই আশায় বুক বেঁধেছিলাম, হয়তো সেক্ষেত্রে তো কাঠামোগত যে সংস্কারের কথা, সেটি তো রাজনৈতিক দলগুলো বলছে। তাহলে নতুনদের সাথে বা তরুণদের সাথে বিরোধের জায়গা কি শুধু এটা নিয়ে, নাকি পিছনে অন্য কোনো রহস্য আছে? না, অবশ্যই পিছনের যে রহস্যটা হলো 1990-এর গণঅভ্যুত্থানে দেখেন, গণঅভ্যুত্থানের পরপর তরুণরা ঠিক একইভাবে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে একটা ঐক্যজোটের 3 জোটের রূপরেখায় নতুন একটা বাংলাদেশ আসবে, একটা গণতান্ত্রিক পথে এখন কোনো বাধা থাকবে না। কিন্তু আমরা দেখলাম কি, যে পরবর্তীতে এই যে গণতন্ত্রে পরপর প্রায় 1 দশকের মধ্যে গণতন্ত্র একটা ধাক্কা খেলো। আমরা মনে করি তরুণরা প্রতারিত হয়েছে, কিন্তু 24শে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যারা আছেন তারা আর প্রতারিত হতে চান না। তারা নিজের হাতেই নিজেরাই এই সংস্কার করে যেতে চান। এখন রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে তরুণরা কি এককভাবে সেই নেতৃত্বের জায়গাটি কিংবা নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজটি করতে পারবে কি? না, রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে করার কোনো প্রশ্নই আসে না। এই সরকার গঠনের শুরু থেকেই সব রাজনৈতিক দলের সাথে কথাবার্তা হয়েছে, তাদেরকে আহ্বান জানা হয়েছে জাতীয় ঐক্যমত্যে সরকার প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আমরা এখন এটা অনেকে একটা পাবলিক ইনফরমেশন যে একটি বড় দল সেখানে অংশগ্রহণ করেনি, না করার কারণে সরকারটি একটি আসলে একরকমভাবে গঠিত হয়েছে। কেন করেনি? কারণটা কি? আপনাদের কি কারণ? সেই কারণটা আমার এখানে উপস্থিত যারা আছেন আশা করি সেই দলের পক্ষ থেকে কেউ বলতে পারবেন
আমরা যেটা বলবো সেটা অনুমান হবে, যে আমরা আসলে অনুমানমূলক কথা বলতে চাচ্ছি না এখানে। মূল বিষয়টা হলো সেটা হয়নি। জি। এখন সেটা হওয়ার যদি এখনো কোনো চান্স থাকে, আমরা আশা করছি যে সংস্কার বাস্তবায়নে যে কোনো বাধা সব রাজনৈতিক দলেরও সেই বাধা দূর মানে করা। সেটি আপনাকে আরেকটু স্পষ্ট করে শুনে নিতে চাই আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছ থেকে, যে জাতীয় সরকারের একটা জাতীয় ঐক্যের পরে জাতীয় সরকারের একটা এরকম একটা আলোচনা আমরা শুনছিলাম, সেই প্রসঙ্গটি তো আপনি বলছেন জি। যে সেখানে আরো স্পষ্ট করে আমি বলি, স্পষ্ট করে বলি, যেহেতু আপনি হয়তো বলতে অস্বস্তি বোধ করতে পারেন যে আপনি বলতে যাচ্ছেন বিএনপি সেই প্রস্তাবে রাজি হয় নাই বলেই জাতীয় সরকার হয় নাই। লাউড অ্যান্ড ক্লিয়ার। রাইট। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার রুবিন ফারহানা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভাইয়ের কথা শুনে আমার কাছে একটা বিষয় খুব পরিষ্কার মনে হলো, যে এক ধরনের অবিশ্বাস এবং অনিশ্চয়তা নতুন প্রজন্মের আছে। তারা ভাবছে আবারও সেই পুরনো রাজনীতি কি ফিরে আসবে কিনা, আবারও সেই এক ব্যক্তি শাসন, এক দলের শাসন, উইনার টেক্স অল, ক্ষমতায় গেলে যে কোনো প্রকারে ক্ষমতায় থাকবার জন্য চেষ্টা, এবং দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ঠিক আগে যা যা হতো সেগুলোর পুনরাবৃত্তি হবে কিনা। আমি আমার ভাইকে এটুকু আশ্বস্ত করতে চাই যে মানুষের ভোটের অধিকারটা যদি ঠিক থাকে, প্রতি 5 বছর পর পর জনপ্রতিনিধিদের জবাব দেওয়ার ব্যবস্থা যদি করা থাকে, এবং সেই জবাবদিহিতার উপর নির্ভর করবে আগামীতে মানুষ তাকে আবারও ভোট দিবে কি দিবে না, তাহলেই কিন্তু অনেকখানি চেক অ্যান্ড ব্যালেন্স চলে আসে। কিন্তু অতীতে তো বিএনপির যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আপনাদের শাসনকাল তো তরুণরা দেখেছে, সেই প্রেক্ষাপট বিবেচনা করে তারা কিভাবে আপনাদের কথার উপরে ভরসা রাখবে? ডেফিনেটলি বিএনপি 91-তে ছিল, 2001-এ ছিল, আওয়ামী লীগ 96-তে এসছে, 2008 থেকে শুরু করে 2024 পর্যন্ত। কিন্তু তারপরেও আমি বলবো বিএনপি এবং আওয়ামী লীগকে এক পাল্লায় মাপাটা বোধহয় বিএনপির প্রতি কিছুটা অবিচারী হয়ে যায়। আমরা দেখেছি বিএনপি কিসে ব্যতিক্রম, আওয়ামী লীগ কিসে ব্যতিক্রম। জি। 91 সালে যখন ক্ষমতায় আসে বিএনপি, তখন আওয়ামী লীগ আন্দোলন করেছিল তত্ত্বাবধায়ক সরকারের। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কথা দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার করবে, যেহেতু 94-তে আওয়ামী লীগ সংসদ বর্জন করে, উপায় ছিল না, 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ব্যবহার করে চাইলে কিন্তু ক্ষমতায় থাকা যায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকে নাই। 1 2 হচ্ছে বিএনপি সেই রাজনৈতিক দল যারা বাকশালের বিপরীতে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসছে। বিএনপি সেই রাজনৈতিক দল যার সময় 4টি সংবাদপত্র থেকে অসংখ্য গণমাধ্যম, অসংখ্য সংবাদপত্রের জন্ম বিএনপির সময় হয়েছে। বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেছে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যে ফলাফল কতটা তৈরি হয়েছে আমি একটু শেষ করি, যে অদ্ভুত অসম্ভব রকম দুর্নীতি একজন সিটিং প্রাইম মিনিস্টারকে বলিয়ে ফেলে যে আমার পিয়ন তো 400 কোটি টাকার মালিক, সে তো হেলিকপ্টার ছাড়া চলেই না। সেখানে যদি আপনি সেই দলটির সঙ্গে বিএনপির কম্পেয়ার করেন, এটা আমার মনে হয় বিএনপির প্রতি খুবই অবিচার করা হবে। আমি এই কথা অস্বীকার করছি না, আমরা বলছি আওয়ামী লীগের থেকে বিএনপি এগিয়ে আছে কোন দিক থেকে আলাদা। আমি আলাদা জায়গাগুলো বলছি। এই প্রশ্নটা যেটা আলাউদ্দিন মোহাম্মদ বললেন, যে আসলে জাতীয় সরকারে বিএনপি না করার কারণ কি, বিএনপির ভয়ের জায়গাটা কোথায়? বিএনপির ভয়ের কোনো জায়গা নেই। বিএনপি যেটা বলছে সেটা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। বিএনপি বলছে একটি নির্বাচিত সরকারেরই ম্যান্ডেট থাকে সকল রকম সংস্কার প্রক্রিয়ায় হাত দেওয়া। 1 2 হচ্ছে এই সরকারটি যদি একটি চমৎকার সুশাসন দিতে পারত, যদি অর্থনৈতিক অবস্থা আগের থেকে ভালো করতে পারত, এবং যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারত, দ্রব্যমূল্য মানুষের হাতের নাগালে আসতে পারত, তাহলে কিন্তু আজকে বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলো যেভাবে আশু নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, সেই পরিস্থিতি হয়তো তৈরিই হতো না। আমরা জনজীবনের প্রাত্যহিক জনজীবনের যে দুর্ভোগ আমরা দেখছি, সেটি আমাদের ভাবতে বাধ্য করছে যে একটি অনির্বাচিত বা যেই সরকারটির মেয়াদ আসলে অনিশ্চিত, আমরা কেউ জানি না, তার হাত দিয়ে একটা স্থিতিশীল বাংলাদেশ এই মুহূর্তে বোধহয় আশা করা বেশি হবে। আপনি মনে করছেন বা আপনার দল মনে করছেন নির্বাচন হলেই যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান হয়ে যাবে? না, আমরা সেটা মনে করছি না। স্থিতিশীলতা আসবে এটি তো মনে করেন? আমরা মনে করছি বেটার অবস্থা হবে। কেন বেটার অবস্থা হবে সেটাও আমি বলতে পারি। ফর এক্সাম্পল, যখন একটি আনস্টেবল গভর্নমেন্ট থাকে, বা আনস্টেবল মানে অনিশ্চিত সরকারি বরং বলি, যেটা টাইম বাউন্ড না। আপনারা তো সহযোগিতা করছেন, সেটাই তো বলছেন। আপনি যদি প্রশ্নের মাঝখানে উত্তরটা আসলে আবার প্রশ্ন করেন তাহলে তো মুশকিল। না, আলোচনার প্রেক্ষাপটে যে সরকারটি টাইম বাউন্ড না, সেরকম একটি সরকারের সময় খুব সঙ্গত কারণেই দেশি এবং বিদেশি বিনিয়োগ বন্ধ থাকে। আপনি দেখবেন আমাদের গার্মেন্টে অস্থিরতা চলছে, এবং অনেকগুলো গার্মেন্ট অলরেডি বন্ধ হয়েছে। মানুষ চাকরি হারাচ্ছে, শহর ছাড়ছে। আপনি ঢাকা শহরে ঘুরলে দেখবেন প্রচুর টুলেট। ছোট ছোট চাকরি যারা করতো, তারা অনেকেই মানে তাদের দৈনন্দিন জীবনের খরচ মেটাতে না পেরে পরিবারকে গ্রামে দিচ্ছে, বা অনেকে নিজেরাই হয়তো গ্রামে চলে যাচ্ছে। সো এই যে একটা অস্থিরতা, অর্থনৈতিক অস্থিরতা, এটা কিন্তু অটোমেটিক্যালি আইন শৃঙ্খলার উপরে ছাপ ফেলবে, এবং একটা
একটা রাজনৈতিক বা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসে তখন পুলিশ প্রশাসন অসংখ্য- যেভাবে তাকে সহযোগিতা করে সেটা একটা নন পলিটিক্যাল জি, গভর্নমেন্ট অসংখ্য করে ধন্যবাদ না, এটা বেস্টার রুমিন প্রমাণিত। ফারহানা, অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবো। হাসিব আল ইসলাম আসতে চাই, যেটি বেস্টার রুমিন ফারহানা বললেন যে আসলে নির্বাচন হলে, অর্থাৎ নির্বাচিত সরকার আসলে এখন যে অবস্থা আছে, বাজার পরিস্থিতি, বাজারে দ্রব্যমূল্যের প্রসঙ্গ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিনিয়োগের প্রসঙ্গ, সব পরিস্থিতি নির্বাচিত সরকার আসলে এর থেকে ভালো থাকবে। আপনি একমত কিনা? দেখুন, সঙ্গত কারণে আমি এক্ষেত্রে একমত হতে পারছি না। এর পিছনে বেশ কিছু কারণ আছে। এখন যদি আমি বেশ কিছু কারণে বলতে চাই, তাহলে আমাদের আসলে গণ অভ্যুত্থানে বাংলাদেশের শিক্ষার্থীরা যেই ঘোষণাপত্র দিয়েছিল, গণ অভ্যুত্থানের তো একটা ঘোষণা রয়েছে, সেই ঘোষণাতে আমরা কিন্তু খুব সুস্পষ্টভাবে উল্লেখ করেছিলাম যে আমাদের এক দফাটা আসলে কি। আমাদের এক দফায় আমরা বলেছিলাম আমরা যে খুনি স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা আছে, সেই খুনি হাসিনার পতন। 2 নম্বরে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যেই ফ্যাসিবাদী কাঠামোটা রয়েছে, এই কাঠামোটার সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করা। এবং আমরা যেই আরও একটি যেই সংযোজন আমরা করেছিলাম সেটি হচ্ছে নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত বিনির্মাণ করা। এখন দেখুন, যদি একটি নির্বাচিত সরকারকেই এই মুহূর্তে নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে কি নতুন দল না, নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে নতুন রাজনৈতিক দল না, পুরনো যেই বন্দোবস্তটা আছে সেটা ভেঙে তারুণ্য নির্ভর এবং জনগণের যেই পরিকৃতপক্ষেই যে আশা এবং আকাঙ্ক্ষাটা করে থাকে, বর্তমানে 24-এর যে আকাঙ্ক্ষাটা রয়েছে, 24-এর আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখুন, এই মুহূর্তে যদি কোনো একটা রাজনৈতিক দলকে যদি ক্ষমতাটা দিয়ে দেওয়া হয় কিংবা কোনো একটা গভর্নমেন্টে বসানো হয়, তাহলে বর্তমানে যেই কাঠামোটা রয়েছে এখনো পর্যন্ত কিন্তু সেই ফ্যাসিবাদী কাঠামোটা কিন্তু রয়ে গেছে, বিদ্যমান রয়ে গেছে। 31 দফা আছে, বিএনপির সেগুলো তারা ক্ষমতায় গেলে সংস্কার করবে, রাষ্ট্র মেরামত করবে, সংস্কার করবে, এই শিরোনাম তো আছে। তো শিরোনামের জায়গা থেকে আপনাদের সাথে তো মিলে যায়, তাহলে ভয়টা কোথায়? শিরোনামের জায়গা থেকে মিলে যেতেই পারে, কিন্তু শিক্ষার্থীরা দিয়েছে কি? শিক্ষার্থীরা দিয়েছে তাদের দফাটা ছিল কি, যেই ফ্যাসিবাদী কাঠামোটা রয়েছে সেই কাঠামোটা সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করা। এতগুলো শহীদ হয়েছেন, 2000-এর উপরে শহীদ হয়েছেন, তারা রক্তের বিনিময়ে কিন্তু এই গভর্নমেন্টটা প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের রক্তের চাইতে বড় ম্যান্ডেট আর কি হতে পারে? মানুষজন জীবন দিয়ে গেছে একটা ফ্যাসিস্টকে হটানোর জন্য, একটি ফ্যাসিবাদী কাঠামো দূর করার জন্য। সুতরাং এই সরকারেরই উচিত হবে, কর্তব্য হবে, এবং এই সরকারকেই এই ফ্যাসিবাদী যে কাঠামোটা রয়েছে সেই কাঠামোটা সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করতে হবে। অবশ্যই সেটা করতে হবে। এই সংস্কারটা অবশ্যই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে, এবং তারাই গত 4 মাসে কি পরিমাণ সংস্কার করেছে কিনা এটাও কিন্তু জনগণের সামনে উপস্থাপন করতে হবে, যাতে জনগণের যে আস্থাটা এখন পর্যন্ত রয়েছে সেই আস্থাটা টিকে থাকে, আস্থা যাতে টিকে থাকে। সেই প্রশ্নের সূত্র ধরে বিএনপি যদি সরকার বা আপনাদের কাছে প্রশ্ন করে যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে বেশ কিছু তারা উদ্যোগ নিয়েছে, সংস্কার কমিশন গঠন করেছে, কিন্তু সেই সংস্কারগুলোর বাস্তবায়ন এবং মানুষের জীবনযাত্রার উপরে কতটুকু প্রভাব এই সরকার তৈরি করতে পেরেছে, এই প্রশ্ন যদি বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে বা সরকারের কাছে থাকে, কি জবাব থাকবে? দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমি তো আর সরকারের সাথে নেই, তবে আমি যেটা দেখতে পাচ্ছি, ধরেন 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশটা রয়েছে, 5 আগস্টের পরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল, এখন কিন্তু তার চেয়ে অনেকটা কিন্তু আসলে বেটার হচ্ছে, এবং দিন দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিকের দিকে আসছে। কোন অর্থে বলছেন? আমি কিন্তু দেখতে পাচ্ছি, ধরেন একটা অভ্যুত্থানের পরে একটা বিপ্লব যেহেতু হয়েছে, তখন কিন্তু রাষ্ট্রের প্রত্যেকটা যন্ত্রকেই কিন্তু একদম ভেঙে গুড়িয়ে ফেলা হয়েছে। যখন খুনি হাসিনার যেই একটা ইস্টাবলিশমেন্ট ছিল, যে তার একটা সেটেলমেন্ট ছিল, সেটাকে যখন পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এরপরে কিন্তু সে দেশ থেকে সে কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সো সেই জায়গা থেকে এই গভর্নমেন্টটাকে এসে বসিয়ে দেওয়া হয়েছে। গত 15 বছরে যত সকল সরকারি নিয়োগ রয়েছে, পুলিশে নিয়োগ হয়েছে, সবগুলো আওয়ামী লীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা এই সকল পোস্টগুলোতে বসে রয়েছে। তারা তো শুরু থেকে এই সরকারকে সহযোগিতা করছিল না, তারা আহতদেরকে পর্যন্ত চিকিৎসা পর্যন্ত দিয়েছিল না। সাচিব নামে যে মেডিকেলের যেই ডাক্তারদের সংগঠনটা রয়েছে, তারা আহতদেরকে চিকিৎসা পর্যন্ত দিয়েছিল। এইভাবে কিন্তু অসহযোগিতা বারবার করে যাচ্ছিল। সেই জায়গা থেকে সরকার কিন্তু অনেকটাই উন্নত করতে পেরেছে। আমরা সরকারের প্রতি এখন আস্থা রাখছি এবং আমরা চাচ্ছি যাতে করে সরকার তাদের এই গভর্নমেন্টটার প্রতি আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গাটা অনেক অনেক বেশি আশা আকাঙ্ক্ষার জায়গা, সেই জায়গা থেকে তারা কিছুটা যেই কার্যক্রমের যেই গতিশীলতা থাকা প্রয়োজন সেই জায়গায় একটু স্থবিরতা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা চাইবো যে এই অন্তর্বর্তীকালীন যে সরকারটা রয়েছে তাদের গতিশীলতা বৃদ্ধি করা হোক, এবং তাদের গতিশীলতা বৃদ্ধি করে জনগণের সামনে তারা কি কি সংস্কার করতে পেরেছে এবং কি কি উন্নয়ন করতে পেরেছে সেটা যাতে জনগণের সামনে প্রকাশ করা, উপস্থাপন করা। হাসিবুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ ভাই আসতে চাই যে আসলে নির্বাচন, রাজনীতি, সংস্কার, এই বিষয়গুলো নিয়ে যখন তরুণদের সাথে
রাজনৈতিক দলগুলোর এক ধরনের বোঝাপড়ার দ্বন্দ্ব থাকে, ঐক্যের ঘোষণা দিয়ে একসাথে দাঁড়ালে আবার নানা ধরনের উত্তাপ উত্তেজনা সৃষ্টি হয়, ভয় এবং সংশয় আছে, তাহলে পরিস্থিতির কি ব্যাখ্যা বিশ্লেষণ করবেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে অন্য আলোচকদেরকে শুভেচ্ছা। আপনার প্রশ্নের প্রতি উত্তরে আমি আপনাকে প্রশ্ন করি যে আপনি কেন মনে করছেন যে এখানে বিভক্ত হয়ে গেছে, বয়স্ক মানুষজন আমাদের পক্ষে, এই পক্ষে, আর তরুণরা ওই পক্ষে, এটি আমরা কেন মনে করছি? আমরা এই ধরনের আলোচনা দেখছি, তাই আমরা এটি প্রশ্ন করছি। একেবারেই অনাকাঙ্ক্ষিত। কারণ শেখ হাসিনা যখন শাসন ক্ষমতা তার হাতে ছিল তখন তিনি মনে করতেন মুক্তিযুদ্ধের পক্ষ মানেই হচ্ছে আওয়ামী লীগ। আবার জর্জ বুশ যখন ইরাক আক্রমণ করেন তখন তিনি একটা বাণী নিয়ে এসেছিলেন, বলেছিলেন যে তুমি যদি আমার পক্ষে থাকো তাহলে আমার পক্ষে, আর আমার সাথে যদি না থাকো তাহলে তুমি শত্রুর পক্ষে। এখানে আমি মনে করি যে এই যে বিভাজন করাটা এটি খুবই অন্যায় হচ্ছে। যে রাজনৈতিক দলগুলো বিভাজন করছি না, বিভাজন তৈরি হয়েছে বলে আমি ওই আমরা জায়গাটাই বলছি। আমি কেন বলবো যে তরুণরা আমাদের সাথে আছে আর রাজনৈতিক দলগুলো তারা তরুণদের সেন্টিমেন্ট বুঝতে পারছেন না, তারা অন্যদিকে আছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কি তরুণরা নেই? রাজনৈতিক দলগুলোর কর্মী সমর্থকদের মধ্যে কি কোনো তরুণ নেই? এই কথাটি আমি কেন বলছি এবং এই কথাটি বলার আমি বিপক্ষে। আমাদের এখানে নবীন এবং প্রবীণ মিলে সমাজ এগিয়ে যায়, রাষ্ট্র এগিয়ে যায়, রাজনীতি এগিয়ে যায়। কিন্তু বাংলাদেশে কি আমাদের উদাহরণ আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে ক্ষুদিরাম বসুদের সাথে কল্পনা দত্তরা ছিলেন, তাদের বয়সের গ্যাপ কত ছিল? তরুণরা তো ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলেন, গণ অভ্যুত্থান বলেন, প্রত্যেকটি জায়গায়। এখনো আমি মনে করি তরুণরা যে নির্বাচন চায় না, এটি যদি আপনি বলেন তাহলে সঠিক কথা বলছেন না। আমি আমার সংস্কার শেষ করে চাই, আমি আমার না, এই যে রাজনৈতিক দলগুলো এক এক দলের এক এক ধরনের কর্মসূচি আছে। বিএনপি যে নির্বাচনের কথা বলছে, বিএনপির এই বক্তব্যের সঙ্গে তরুণরা নেই, এটি আপনি কিভাবে বলছেন? না, বিএনপির সাথে শরীফ ভাই যে তরুণরা আছে, তাদের ছাত্র সংগঠনগুলোতে যে তরুণরা আছে, সেটি তো বিএনপির মতো করে আছে। আমি তো সেটাই বলছি যে আপনি তরুণরা আমাদের সঙ্গে না, অন্যের সঙ্গে, সব তরুণ আমার সাথে আছে, অন্য রাজনৈতিক দলের সাথে তরুণরা নেই, এই ধরনের ভাষ্য। এখন দেশের প্রশ্ন শরীফ ভাই, দেশের প্রশ্নে কে কার সাথে আমাদের এই জায়গাটা এটি তো নির্ধারণ করা ওই জায়গাটাই আসছি, আমি ওই জায়গাটায় আসবো। যে এই যে একটা মনোপলি সিস্টেমের মধ্যে দাবি করা, এটি সঠিক না। তরুণরা রাজনৈতিক দলের সঙ্গেও আছে, রাজনৈতিক দলের বাইরেও আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আছে, নাগরিক কমিটির সাথে আছে, কমিউনিস্ট পার্টির সাথে আছে, বিএনপির সাথে আছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দ্বন্দ্ব হয়নি। এই যে দাবিটা আমরা এখানে যখন ঝগড়াটা করি, আমার ধারণা যারা পালিয়ে গেছেন, আলোচনা করি, ঝগড়া করি না, যারা পালিয়ে গেছেন তারা দূর থেকে হাসেন যে 3 মাসের মধ্যে দেখো কি শুরু করেছে, একজন আরেকজনের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের চেতনা অন্যদিকে নিয়ে যাওয়া, ষড়যন্ত্র করার এই অভিযোগগুলো নিজেরা তোলা শুরু করেছে। আমি যেটা মনে করি যে একটা রাষ্ট্র, একটা দেশ রাজনৈতিকভাবে পরিচালিত হবে, এই আকাঙ্ক্ষা পোষণ করা, এটি তিনি যদি পোষণ করেন তিনি শত্রু হয়ে যান না। একটা দেশ গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে, তার যে ইনস্টিটিউশনগুলো সেগুলো ফাংশন করবে, এটাই হচ্ছে প্রত্যাশা। সেই জায়গাটায় যাওয়ার জন্য আমি কতটুকু সময় নিব আলোচনার বিষয়টা সেটা। যে সময়টার কথা আমি বলছি এটা যৌক্তিক না অযৌক্তিক, এটা গুরুত্বপূর্ণ। যে জায়গাগুলোকে আমি গুরুত্ব দিচ্ছি এর বাইরে অন্য কোনো ইস্যুগুলো আছে কিনা। আমি সব জায়গায় বলি যে আমরা সংস্কারের নামে যে ইস্যুগুলো এখানে নিয়ে এসেছি, মানুষের জীবন ঘনিষ্ঠ অনেক ইস্যুগুলোকে আমরা বাইরে ফেলে দিয়েছি। আমাদের কাছে যেমন শরীফ ভাই, সেই বিষয়গুলো কি, এরকম আরো কিছু প্রশ্ন আছে, সেটা আমরা পরবর্তী পর্যায়ে আপনার কাছ থেকে শুনছি। অসংখ্য ধন্যবাদ। ডক্টর আব্দুল্লাহ আল মামুন স্যার আসছে, আলোচনা শুনলেন যে আসলে তরুণদের প্রসঙ্গ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি ভাবছে এবং নাগরিক সমাজের অথবা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে ভাবনা, আগামী দিনের নির্বাচন সংস্কারের যে প্রসঙ্গ এবং সেই সাথে নতুনদের নেতৃত্ব এবং রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব এবং তাদের যে আদর্শগত যে সংগ্রাম বলি অথবা মানুষের কাছে তাদের আদর্শকে উপস্থাপন করে তাদের সমর্থক বাড়ানো অথবা সমর্থনের জায়গাটি তৈরি করা, একে আমরা বারবার কোনো একটা গোলক ধাঁধার চক্করে পড়ে যাই কিনা, যেটি 90-এর উদাহরণ কিন্তু আমাদের আলাউদ্দিন মোহাম্মদ উল্লেখ করলেন। শুনতে চাই আপনাকে। ধন্যবাদ আপনাকে এবং সবাইকে বড়দিনের শুভেচ্ছা। এখনো বোধহয় ঘড়ির কাঁটায় ঠিক আছে আমি। আমার মনে হয় একটু আমরা যখন এই আলোচনাগুলো করছি, একটু হিস্টোরিক্যাল পার্সপেক্টিভটা আলোচনা আনা খুব গুরুত্বপূর্ণ। আমি খুব কন্টেম্পোরারি কয়েকটা উদাহরণ দিই। দেখেন, রুয়ান্ডার উদাহরণটা আমরা যেন ভুলে না যাই। সাউথ আফ্রিকায় যেভাবে কনসেনসাস তৈরি হয়েছে বর্ণবাদী আন্দোলনের পরে, সেটা ভুলে গেলে চলবে না।
উত্তর আয়ারল্যান্ডের একটা দীর্ঘদিনের সমস্যা গুড ফ্রাইডে কনসেনসাসের মধ্যে সমাধান হয়েছে। কলম্বিয়ায় ফার যে ইস্যু ছিল সেটা তারা সমাধান করেছে। এর চেয়ে বড় কোনো সমস্যার মধ্যে কিন্তু বাংলাদেশ এরকম বড় সমস্যার মুখে দাঁড়িয়ে নেই। আমরা এর চেয়ে খুব একটা সংক্ষিপ্ত বা ছোট সমস্যার মধ্যে দাঁড়িয়ে আছে। সম্ভাবনার জায়গাটা বরং বড়। আমরা সবগুলো দল, সবগুলো গোষ্ঠী, ছাত্র, শিক্ষক, সব ধরনের মত পথ ভুলে গিয়ে 5 তারিখ পর্যন্ত একসঙ্গে ছিলাম। আমার যে জায়গাটা একজন শিক্ষক হিসেবে খারাপ লাগছে গত কয়েকদিনে, সেটি হচ্ছে যে যেসব শিক্ষার্থীদের কথা বলা হচ্ছে এদের অধিকাংশই আমাদের শিক্ষার্থী বা ঢাকা বিশ্ববিদ্যালয় যারা নেতৃত্বে আছে এবং সারা দেশের। অন্যদিকে আমাদের বন্ধু বান্ধব যারা কলিগ আছেন তারা বা রাজনীতি যারা সরাসরি সংযুক্ত, তাদের যে আলোচনাটা দেখছি, আমার যে জায়গাটি খারাপ লাগছে সেটি হচ্ছে যে সুযোগটা যেন হাতছাড়া না হয়ে যায়। এবং যে জায়গাটিতে কথাটা হচ্ছে যে আমি আশাবাদী হতে চাই, এতক্ষণ যে আলোচনাটা শুনলাম যে স্ট্রাকচারের যদি কথা আমরা বলি, আমি জাতীয় ঐক্যমত্য কমিশনের উপরে আস্থা রাখতে চাই, একটা ইনোভেশন আমি এখানে দেখি। একই সাথে আমি মনে করি আরেকটি কারণ হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ এবং আমার যে আশাবাদী হওয়ার যে জায়গাটি, তার থেকে আরেকটি বড় জায়গাকে যেটা আমি একটু দোষারোপই করব বর্তমান সরকারকে, যে প্রথম থেকেই এই 4 মাসের রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের যে সংযুক্তি সেটা আসলে তৈরি করা যায়নি। ইস্যু ভিত্তিক বিভিন্নখানে ডাকা হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে নিবিড় আলোচনা, রাজনৈতিক প্রজ্ঞার অভাব এই সরকারের অবশ্যই আছে। এই সরকারের পলিটিক্যাল ম্যান্ডেট নেই। যখন আমি বলছি পলিটিক্যাল ম্যান্ডেট নেই, আমি আসলে স্ট্রাকচারের কথা বলছি, যে ফিল্ড লেভেল থেকে শুরু করে একেবারে বিভিন্ন থানা জেলা পর্যায়ে। কিন্তু জন আকাঙ্ক্ষার সরকার, আমি বলছি ওইটাতে যাচ্ছিলাম তো, যে কিন্তু এটা সবচেয়ে আমাদের ইতিহাসে সবচেয়ে সম্ভবত জনপ্রিয় একটি সরকার। তাহলে তাদের উচিত ছিল যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য একটি ফোরাম ওপেন রাখা, যেটা ইন্দোনেশিয়াতে 1998-এ সুহার্তোর পতনের পরে এই উদ্যোগটা নেওয়া হয়েছিল, যে একটি ডিপার্টমেন্ট আলাদা করেছিল শুধু রাজনৈতিক কনসেনসাস ডেভেলপ করার জন্য। এবং আরেকটি ইনফরমেশন দিয়ে শেষ করি, সে কারণেই কিন্তু 1 বছরের মধ্যে এত বড় একটা ব্রেকডাউনের পরে ইন্দোনেশিয়াতে 1998-এর পরে ইলেকশন করা সম্ভব হয়েছিল। আর একটা শেষ কথা বলি, সেটি হচ্ছে যে একটা ছবি আমি কখনো ভুলে যেতে চাই না, সেটা হচ্ছে সম্প্রতি যে আমাদের এখানে সাম্প্রদায়িক উস্কানি আমরা দেখেছি, একই ফ্রেমে সবাইকে কিন্তু এই সরকার আনতে পেরেছিল। আমার ধারণা সেখানে ফিরতে হবে, এবং এখানে আমি এই প্রশ্নটি আপনার কাছে রেখে যাই স্যার, পরবর্তী পর্যায়ে শুনবো। আমরা 2 জায়গাতে ঐক্যের খুব একেবারে বাম্পার ফলন অথবা তাৎপর্য দেখছি, সেটা হলো আওয়ামী লীগের প্রশ্নে এবং ভারতের আধিপত্য বিস্তারের এই প্রশ্নে। কিন্তু নিজেদের মধ্যে যে ঐক্য প্রয়োজন, রাজনৈতিক সমঝোতার প্রয়োজন, এই জায়গাতে কিন্তু ঐক্যের তাৎপর্য আমরা আমাদের জাতীয় রাজনীতি বলুন অথবা আমাদের সামগ্রিক অবস্থার উপরে কিন্তু সেটি দেখছি না। কেন, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম স্যার, পরবর্তী পর্যায়ে শুনবো। সৌরভ ভাই আসতে চাই, তরুণদের ভাবনা, রাজনৈতিক দলগুলোর ভাবনা আপনার কাছে। আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা আছেন, লিখছেন, বলছেন, পড়ছেন, এভাবে যদি সরাসরি প্রশ্নটি রাখি, আসলে কার ভাবনা সঠিক, কে এগিয়ে আছে ভাবনার দিক থেকে, কার জনসম্পৃক্ততা বেশি অথবা কে পেতে পারে? জি, আমি একমত যে তরুণ এবং প্রবীণ এর মধ্যে এ ধরনের ভাগাভাগি করাটা ঠিক নয়। তারুণ্যের উদ্যম এবং প্রবীণের অভিজ্ঞতা, এই দুটো কাজে লাগিয়ে আমরা রাষ্ট্রকে কিভাবে নতুন করে গড়তে চাই। প্রথম হচ্ছে যে এক দফা ছিল সবার, সেটি রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ব, সাধারণ মানুষ, সেটা হচ্ছে স্বৈরশাসনের অবসান, স্বৈরশাসকের পতন। এটি যখন হয়ে গেছে তখন চাওয়া পাওয়ার স্বাদ ও সাধ্যের যেমন ব্যবধান এবং চিন্তার পার্থক্য, মতের পার্থক্য, এগুলো থাকবেই। এটাকে আমরা কিভাবে সমন্বয় করতে পারি, এই সমন্বয়ের অভাব আছে। জি, বিশেষ আরেকটি সমন্বয়টা কে, উদ্যোগটা কে নিতে পারে? উদ্যোগটা সরকার, যাদের দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনার, তাদের উদ্যোগের যথেষ্ট ঘাটতি আছে, অভাব আছে। আরেকটি কথা হচ্ছে, আমার তরুণ 2 বন্ধুর যে কথায় যে প্রতিধ্বনি, তাতে আমি যেটা বুঝেছি, রাষ্ট্রের পুরোপুরি সংস্কার, একটা রাষ্ট্র নতুন করে তৈরি করা। কিন্তু যে সংস্কার কমিশনগুলো হয়েছে সেটা কি নতুন রাষ্ট্র তৈরি করার জন্য যথেষ্ট? বাংলাদেশে এই মুহূর্তে বড় সমস্যা হচ্ছে সাধারণ মানুষের জীবন যাপনের যে গ্লানি, তা থেকে মুক্ত করা, সাধারণ মানুষের সমস্যা দূর করা। আরও যদি বলি, তাদের দারিদ্র্য থেকে মুক্তি, তাদের যে মৌলিক চাহিদা, মৌলিক যে অধিকার থেকে বঞ্চিত, সেই বঞ্চনা থেকে মুক্তি। কিন্তু সে ব্যাপারে আপনি যদি বলেন যে আমাদের কিন্তু সরকার তো বলছে সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।
5 আগস্টের আগের অর্থনৈতিক ব্যবস্থা এবং 5 আগস্টের পরের অর্থনৈতিক ব্যবস্থায় কোনো পার্থক্য নেই। চুরি লুটপাট এবং লুটপাট যারা করেছে তাদের ধরা হয়েছে, কিন্তু অর্থনৈতিক ব্যবস্থা যদি এটার সাথে আরেকটা তুলনা করি, ঘূর্ণিঝড়ে আমি এটার সাথে তুলনা দিতে চাই। এই যে ছাত্র গণ অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানে বাংলাদেশ নামের যে অপশাসন ছিল যে এর ছাদটি উড়ে গেছে, ছাদটি উড়ে গেছে, মানে যেটা স্বৈরশাসনের ছাদটি উড়ে গেছে, কিন্তু কাঠামোটি রয়ে গেছে, তার খুঁটিগুলো রয়ে গেছে। খুঁটি হচ্ছে অর্থনীতি। সেই অর্থনৈতিক সুশাসন যদি না আনা যায়, এবং সেই আনার কোনো লক্ষণ এই সরকারের নেই, রাজনৈতিক দলগুলোর আছে কিনা। আপনার আলোচনা শুনে তো ভয় লাগছে, কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে কিনা সেটা নির্ভর করবে, এই সম্ভাবনার আলোচনা আছে কিনা সেটা নির্ভর করবে এর যে অংশীজন তারা কিভাবে সামনে এগোবে। ইতিমধ্যেই তো আমরা এই যে যেটি শরীফ বলছিলেন যে মানে যারা পরাজিত হয়েছে, যারা বিতাড়িত হয়েছে, তারা তো এই বিশৃঙ্খল অবস্থা দেখে তো তারা উল্লসিত হবে। তারা তো মনে করবে যে এরা দেশ চালাতে পারবে না। সেই অবস্থা কেন তৈরি হলো প্রশ্ন করা উচিত, এবং এই অবস্থার অবসান কিভাবে হওয়া উচিত করতে হবে, সেই ব্যাপারে সবাইকে উদ্যমী হতে হবে, সমন্বিতভাবে এগোতে হবে। এবং বিগত সরকারের যে কারণে বিগত সরকারকে আমরা প্রত্যাখ্যান করেছি, সেই সরকারের কোনো রকম আলামত, সবাই তো বলছে, রাজনৈতিক দলগুলো তো বলছে যে সরকারের সাথে তারা আছে, সরকারকে সহযোগিতা করছে, সরকারের পাশে আছে। না, এখন প্রশ্ন হলো যে সবাই যদি যার যার এজেন্ডা নিয়ে সরকারের সাথে থাকে, তাহলে সেখান থেকে কোনো ভালো ফলাফল তৈরি হবে না। সেটা আলোচনা হওয়া উচিত, আরও সংলাপ হওয়া উচিত, আরও কথা হওয়া উচিত। আমি তো দেখি রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্র নেতৃত্বের খুব একটা সংলাপ হয়নি। এখন কার কারণে হয়নি সেটা আমি পড়ে, কিন্তু হয়নি, এটি বাস্তব। দ্বিতীয় হচ্ছে সরকারের সাথেও অর্থবহ সংলাপ হয়নি। একমাত্র সংলাপ হয়েছে ভারত প্রশ্নে, এবং সেটি সফল হয়েছে, যে সবাই ঐক্যের আহ্বান জানিয়েছে, ঐক্যর দৃঢ়তা দেখিয়েছে। জি সৌরভ ভাই, আপনার আলোচনা আমি ক্ষমা চাচ্ছি, আপনার অনুমতি নিয়ে একজন দর্শক অপেক্ষা করছেন, কয়েকবার চেষ্টা করছেন, একটু কথা বলতে চান। আপনার নিশ্চয়ই তার ফোনটা শুনে আপনার কাছে আমি ফিরছি। প্রিয় দর্শক, কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার, আমি শাহজাহান কবি, বেগমগঞ্জ, নোয়াখালী থেকে। জি ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বলুন ভাই, শাহজাহান ভাই। জি, সম্মানিত অতিথি সবার কাছে আমার ছোট্ট 2টা প্রশ্ন। নাম্বার 1 হলো, এই যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, কিন্তু নতুন একটা দল আত্মপ্রকাশ এখনো করে নাই, করতে যাচ্ছে, কিন্তু এইটারে বা বিরোধিতা কেন করছে? নাম্বার 2 হলো, ওই যে জিয়াউর রহমান 14 ডিসেম্বর 1976 সালে প্রেসিডেন্ট সাইনকে উৎখাত করে ক্ষমতা দখল করে, উনি 77 সালের 27 মে রেফারেন্ডাম দিয়েছেন। আর ওই যে 1 সেপ্টেম্বর 77 সালে ডাকদল নামে একটা দল গঠন করছে, পরে এটা বিএনপি হয়েছে। আবার এরশাদ সাহেব 24 মার্চ 1982 সালে প্রেসিডেন্ট সাত্তার সাহেবকে বন্দিগণে উৎখাত করে প্রথমে দল করলেন 18 দফা বাস্তবায়ন পরিষদ, সেকেন্ড করলেন জনদল, এই জাতীয় পার্টি। এই দুইটা কি বিএনপি এবং জাতীয় পার্টি? জি শাহজাহান ভাই অসংখ্য ধন্যবাদ। আপনার আরো আলোচনা শুনতে পারলে খুব ভালো হতো। আপনি আমাদের সাথে থাকেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে রাজনৈতিক উত্তরণের প্রসঙ্গ নিয়ে আলোচনা এবং যে দ্বন্দ্ব আছে সেখানে দর্শকের প্রশ্ন এবং আপনার আলোচনা একটু ছোট্ট করে শুনতে চাই পরপর। জি 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 প্লিজ। মানে আমি ওই ইতিহাসে যাচ্ছি না, তো একটা এই প্রশ্ন তো আছে, এই প্রশ্নগুলোর সব রাজনৈতিক দলকে উত্তর দিতে হবে, যার আমলে যা ঘটেছে। এবং সেক্ষেত্রে কিন্তু ইতিহাস তো আমরা পাল্টাতে পারবো না, যা ঘটেছে তা পাল্টাতে পারবো। ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারবো, এবং শিক্ষা নেব কিনা রাজনৈতিক দলগুলো শিক্ষা নেবে কিনা, এমনকি ছাত্র নেতৃত্ব শিক্ষা নেবে কিনা, এমনকি আমরা সাধারণ নাগরিকরাও শিক্ষা নেব কিনা, তার উপরে নির্ভর। কিন্তু ইতিহাসের নাকি সবচেয়ে বড় শিক্ষা এখান থেকে কেউ শিক্ষা নেয় না, কিন্তু এবারের বাস্তবতা কি হবে বাংলাদেশের প্রসঙ্গে? না, আমরা আশাবাদী এই কারণে এতগুলো জীবন দিয়েছে, এত বছরের সংগ্রাম, এবং বাংলাদেশ এই 53 বছর যদি স্বৈর শাসনের কবলে থেকে থাকে কম বেশি, এটি আর কতদিন বহন করবে?
এবং এর অর্থ হচ্ছে জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রাপ্য অধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। আজকেও রাষ্ট্রটি শতভাগ মানুষের রাষ্ট্র হয়নি। রাষ্ট্রটি এখনও এই যে ঝগড়াঝাটি সব 10% মানুষের জন্যে। আমরা 90% মানুষের রাষ্ট্র চাই। সেই রাষ্ট্রের যারা নেতৃত্ব দিবেন, ছাত্র নেতৃত্ব বা পুরনো নেতৃত্ব, আমরা চাই তারা অতীতের দিকে তাকাবেন না, অতীত পেছনে ফেলে সামনে এগিয়ে যাবেন এবং মানুষের প্রতিটি নাগরিক যাতে বলতে পারে, প্রতিটি মানুষ, এই নাগরিক শব্দটিও কিন্তু এটা হল ভদ্রলোকের কথা। নাগরিক বললে কিন্তু সাধারণ মানুষ বোঝে না। প্রতিটি মানুষ যাতে ভাবতে পারে তিনি স্বাধীন, তার কাজের দিক থেকে, তার অধিকারের দিক থেকে, তার মর্যাদার দিক থেকে, সেটি যেদিন ভাবতে পারবে সেদিনই বাংলাদেশ সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ, তার পরিপূর্ণতা পাবে, মানবিক পরিপূর্ণতা পাবে। অসংখ্য ধন্যবাদ, গণতান্ত্রিক বাংলাদেশ হবে। অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবো। আসতে চাই আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে। আসলে এই যেটি সৌরভ ভাই এবং সহ সম্মানিত আলোচকরাই আপনারা বললেন যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর যে আলাপ আলোচনা, যেটি যেভাবে হওয়া প্রয়োজন, 3বার আলোচনা হয়েছে সেটা আমরা জানি, যেভাবে আলাপটি হওয়া প্রয়োজন, যে বিষয়গুলোতে কথা বলা প্রয়োজন এবং তার বাস্তবায়ন, অর্থাৎ সেই কথাগুলো সিদ্ধান্ত আকারে এসে সেটি বাস্তবায়নের যে প্রেক্ষাপটগুলো তৈরি হওয়া, সেটিও যে প্রত্যাশিত মাত্রায় যে হলো না, এর পিছনের কারণগুলো কি এবং এই কারণের কারণে কি বিভেদ কিংবা বিভাজনের রেখা অথবা মাত্রা বেড়ে যাচ্ছে কিনা? আসলে আমি তো সরকারকে রিপ্রেজেন্ট করছি না প্রথমত, কিন্তু এই আলোচনা আছে, আপনারা সরকারের সাথে আছেন। না, আমরা বলি যে এটা আমাদের সরকার না, সরকারে আমাদের প্রতিনিধিত্ব আছে। আচ্ছা, তো আমাদের প্রতিনিধিত্ব আমরা মনে করি এখন পর্যন্ত গত 4 মাসে যে ভিজিবল চেঞ্জগুলো দেখতে পাচ্ছি, তো বেশিরভাগই দেখেন ছাত্রদের পক্ষ থেকে যে প্রতিনিধিরা আছেন গভর্নমেন্টে, তারাই সামনে এসে পরিবর্তনগুলোতে নেতৃত্ব দিচ্ছেন। বাকি সব উপদেষ্টাদের কিন্তু আমরা খুব একটা ভিজিবল রূপে দেখতে পাচ্ছি না। তো রাজনৈতিক সমঝোতা অথবা রাজনৈতিক যে ডায়লগগুলো প্রত্যাশিত লেভেলে হয়নি, এটা কিছুটা মানতেই হবে, অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমার মনে হয় এখানে রাজনৈতিক দলগুলো নিজেরাও উদ্যমী হয়ে গভর্নমেন্টকে ইফেক্টিভ ওয়েতে চাপ দিতে পারতো, এখনও পারে। কিন্তু তার মানে এই গভর্নমেন্টের যেই নির্ধারিত সময়ে সংস্কারের জন্য এবং যেই প্রতিষ্ঠানগুলো অলরেডি প্রতিষ্ঠান নাই, আমাদের আসলে প্রতিষ্ঠান আছে এই কথা আমার মনে হয় কেউ বলতে পারবে না, সেই একেবারে ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনে গভর্নমেন্টকে কীভাবে সহযোগিতা করা যায়, সেই জায়গায় আমার মনে হয় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় যে দলগুলো আছে, তারা গভর্নমেন্টকে স্বপ্রণোদিত হয়ে এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এখনও পারে। হ্যাঁ, কিন্তু তা না করে গভর্নমেন্টকে বিভিন্নভাবে দুর্বল করে দাবি আদায় করে নেওয়ার প্রক্রিয়া সেটা আদতে বাংলাদেশের যেই গণতান্ত্রিক অভিযাত্রা এবং যেই প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন, সেই পুনর্গঠনকে বাধাগ্রস্ত করবে। এই অভিযোগটি আসলে এই পর্যায়ে এসে আলাউদ্দিন মোহাম্মদ আমরা কেন শুনছি যে সরকারের উপরে চাপ তৈরি করে রাজনৈতিক দলগুলো যা চায়, আমরা যদি খুব স্পষ্ট করে বলি, রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন চায়। এর পিছনে অনেকগুলো কারণ আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কারণ। তাহলে এই কারণগুলোর প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোরও জনগণের উপরে দেশের প্রেক্ষাপটে দায়টা বেশি। সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর এই প্রত্যাশাকে কি একেবারে উড়িয়ে দেওয়া ঠিক হবে? না, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা কোনোভাবে উড়িয়ে দেওয়া যাবে না। যেটা বলছি, উড়িয়ে দেওয়া যাবে না। কিন্তু আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই 5 আগস্টের পরে আমরা যদি বলি যে মাঠ পর্যায়ে শক্তিশালী, সবচেয়ে বেশি শক্তিশালী কারা, যদি বলি বিএনপি মাঠ পর্যায়ে শক্তিশালী, তারাই আসলে ছায়া সরকার। এবং বিএনপির উচ্চ পর্যায়ে নেতৃত্বের যে আমরা সদিচ্ছা দেখতে পাচ্ছি, মাঠ পর্যায়ে চাঁদাবাজি বন্ধ করা কিংবা আওয়ামী লীগের যেই পুনর্বাসন, সেই জায়গাটায় তাদের যে সদিচ্ছা, কিন্তু আমরা কিন্তু মানে উচ্চ পর্যায়ে যে সদিচ্ছা, সেটা মাঠ পর্যায়ে প্রতিফলন দেখতে পাচ্ছি না। সেই যে ব্যাপারটা, এখন আমরা আসলে সন্দিহান অথবা আমরা আসলে একটা শঙ্কায় আছি যে বিএনপি যদি এখনই ক্ষমতা আসার আগে যদি মাঠ পর্যায়ে তার যেই আপনার কর্মী বাহিনীকে নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে সরকার এসে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, সেটাও আমাদের একটা প্রশ্ন থেকে যায়। কিন্তু 5 আগস্টের পরে বিএনপির যে সমস্ত তৃণমূল থেকে একেবারে কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যন্ত যে সমস্ত নেতাকর্মীর বিরুদ্ধে সংগঠন বিরুদ্ধ কাজকর্মের যে অভিযোগ আছে, সেক্ষেত্রে কিন্তু বিএনপি ব্যবস্থা নিয়েছে। তারপর আপনাদের সংশয় দূর হচ্ছে না কেন? আপনাদের ধারণা কি ক্ষমতায় গেলে বিএনপি বদলে যাবে? না, আমাদের ধারণা হলো ক্ষমতায় গেলেও বিএনপি এই অবস্থায়, এই সিচুয়েশনে বিএনপি বড় পরিবর্তন করতে পারবে না। তার জন্য যেটা দরকার সেটা হলো যে আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। আমাদের যে প্রতিষ্ঠানগুলো গত ফেসিবাদ রেজিমে ধ্বংস হয়ে গেছে, সেগুলো পুনর্গঠন করতে হবে এবং সংস্কারটা এমন জায়গায় নিয়ে যেতে হবে যে বিএনপি যদি চাইলেও
কারণ বিএনপি কিন্তু 1996-তে একবার চেষ্টা করেছে, সেটা সফল হয়নি। 2008 সালে যে ঘটনা ঘটলো, যার মাধ্যমে 111 আসলো, সেটার দায় কিন্তু বিএনপি এড়াতে পারে না। তো এখন বিএনপি যে আবার সেই বিএনপি হয়ে উঠবে না, সেটা তো আসলে বিএনপিকে তার কর্মে পরিচয় দিতে হবে। তো বিএনপির এই কর্মটা আমরা মনে করি এই যে একটা গাঠনিক সময়, এই গাঠনিক সময়ে বিএনপি পুনর্গঠন প্রক্রিয়ায় যথাযথ ভূমিকা রাখতে পারলে কর্ম শুরু করার আগে কর্মের পরিচয় কিভাবে দিবে ভাই? অতীত রেকর্ড আছে। অতীত রেকর্ডে কি একমাত্র পরিমাপক হিসেবে ধরবেন আপনারা? পরিমাপক না, বিএনপি যখন বলছে এটা আমাদেরও সরকার, এই সরকার আমরা সফল দেখতে চাই, কিন্তু আমরা তো মাঠ পর্যায়ে আসলে এই সরকারকে সফল দেখার বিএনপির কোনো চেষ্টা দেখতে পাচ্ছি না। বিএনপির চেষ্টা দেখতে পাচ্ছে না, বিএনপির কোনো চেষ্টা দেখতে পাচ্ছে না। বেশ, রুমিন ফারহানা, আমার ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে সরকারে বিএনপি আছে। না, সরকারে না, ছায়া বিএনপি নাই। সরকার বলেছে কিন্তু উনি বলতে পারেন ছায়া সরকার, আমরা যে কোনো বিরোধী দলকেই ছায়া সরকার বলি। সরকারে বিএনপি নাই। সরকারে যদি বিএনপি থাকতো এবং বিএনপির কর্মকাণ্ড যদি মনে হতো গণবিরোধী, জনবিরোধী, এবং আপনি পুরনো বন্দোবস্তের যে উদাহরণগুলো দিলেন সেগুলোর সঙ্গে রেজোনেট করে, তাহলে আপনি এই অভিযোগ আনতে পারতেন। বিএনপি আজকে না, বিএনপি গত 17 বছর ধরে আসলে ক্ষমতায় নাই, এবং গত 15 বছর ধরে বিএনপির উপর অবর্ণনীয় নির্যাতন হচ্ছে। সেটার বর্ণনা আমি আর নতুন করে দেব না, এটা কম বেশি সকলেই জানে। এবং গত 1.5 মাসের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটি আসলে হঠাৎ করে তৈরি হয়ে যায়নি। এটা তৈরির পেছনে বিএনপির প্রতিটা নেতাকর্মীর 17 বছরের ঘাম, রক্ত এবং মানে নানান ধরনের নির্যাতনের একটা ইতিহাস আছে। সো এই নির্যাতনের পরে আপনারা যদি মনে করেন নতুন বিএনপি হবে না, এটা আপনারা ভাবতেই পারেন এবং সেই মত আপনারা নিশ্চয়ই প্রকাশও করতে পারেন, কিন্তু কেবলমাত্র সময় এবং সময়ই বলতে পারবে যে বিএনপি আসলে ক্ষমতায় গেলে কতটুকু পরিবর্তিত বিএনপি আপনারা দেখবেন, বা আপনাদের আশা বা আকাঙ্ক্ষা যেটা, সেটার সঙ্গে বিএনপি রেজোনেট করতে পারে কিনা আস্থা রাখতে পারছে না, এটা ফিরিয়ে আনার উপায় কি? এক্ষেত্রে বিএনপি কিছু কি ভাবছে? দেখুন, কেউ যদি আস্থা না রাখতে না চায়, তাকে আপনি কোনো কিছু দিয়ে আস্থা রাখাতে পারবেন না। আর 2 হচ্ছে, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে থাকবে না, সে কোনোভাবেই থাকবে না। কেউ যদি থাকতে না চায় তাকে আপনি কোনোভাবে রাখতে পারবেন না। আর আমি এটুকুই শুধু বলবো যে 2016-17 দিকেই কিন্তু বিএনপি তার দফাগুলো, আমি শেষ করি, বিএনপি তার দফাগুলো দিয়েছে, এবং পরবর্তীতে সেই ভিশন 2030 যেটা ম্যাডাম নিজে দিয়েছেন, তারপরে বিএনপির 31 দফা যেটা অ্যাক্টিং চেয়ারম্যান দিয়েছেন। সুতরাং এই দফাগুলো যখন আপনি পড়বেন, তখন আপনি দেখবেন যে গ্রাফিতির যে দেয়াল লিখনগুলো আছে সেগুলোর সঙ্গে বিএনপির কথার যে খুব কোনো আকাশ পাতাল ডিফারেন্স আপনি সেটা খুঁজে পাবেন। অথচ বিএনপি কিন্তু এই কথাগুলো অনেক আগেই বলেছে, গণ অভ্যুত্থানেরও কয়েক বছর আগের কথা আমি বলছি। এখানে আমি একটু ছোট্ট করে যোগ করি আপনার অনুমতি নিয়ে, সেটা হচ্ছে যে বিএনপি এখন যা বলছে, ক্ষমতায় গেলে এই কথাই বলবে এবং সেটি কাজ করবে, এই জায়গাতেই সবচেয়ে বড় সংশয় বা ধোঁয়াশা। যতক্ষণ পর্যন্ত বিএনপি ক্ষমতায় যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত বিএনপি কাজ করার সুযোগ পাচ্ছে, তার আগে থেকেই কেন আপনি বলছেন? বলা হচ্ছে অতীতের রেকর্ডের কথা। আপনি আমাকে বলেন তো, 96-এর হাসিনা আর 15-র হাসিনা কি এক ছিল? 96-এর হাসিনা আর 15-র হাসিনা কিন্তু এক না। কেন এক না? এ কারণেই যে 96-তে মোটা দাগে একটা সহি নির্বাচনের মাধ্যমে হাসিনা ক্ষমতায় আসছিল, এবং হাসিনা জানতো 5 বছর পর তাকে একটা ভোট দিতে হবে, ভোটটা সহি হতে হবে। যখন সে বুঝে গেল ভোট ছাড়া ক্ষমতায় থাকা যায়, তখনকার হাসিনা আর আগের হাসিনা একটা। সে কারণে আমি ফার্স্ট সেগমেন্টে বলেছিলাম মোটা দাগে একটা নির্বাচনের আয়োজন করেন, যেই নির্বাচনটা প্রতি 5 বছর বা 4 বছর, হোয়াট এভার বি দ্য মেয়াদ, সেই সময় পর পর হবে, মানুষ ভোট দিতে পারবে, এবং মানুষ চাইলে যে কোনো দলকে ক্ষমতায় আনতে, ক্ষমতায় রাখতে বা ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিতে পারবে। মানুষের এই অধিকারটুকু থাকা দরকার। একদম, দ্যাট ইজ দ্য বেয়ার মিনিমাম। আমি আপনাদের আরেকটা খবর দেই, এই মাত্র কালবেলায় নিউজ এসছে, নির্বাচনের তফসিল কখন সেটা চিফ ইলেকশন কমিশনার জানিয়েছেন। উনি বলেছেন সেপ্টেম্বরের মধ্যে তিনি ভোটার তালিকা এবং সীমানা নির্ধারণ কমপ্লিট করে সেপ্টেম্বরের পরপরই তিনি ভোটের একটা তফসিল দিতে যাচ্ছেন। তার মানে কি আপনাদের প্রত্যাশা পূরণ হলো? আমাদের প্রত্যাশার বিষয় না, জনগণের চাওয়া এবং জনগণের প্রতিদিনের যেই দুর্ভোগের কথা আমরা বলছিলাম। দেখুন, এই সরকার যদি প্রথমে আমি বলছি সুশাসন দিতে পারত, জনজীবনের স্বস্তি দিতে পারত, নিরাপত্তা দিতে পারত, দ্রব্যমূল্যকে কন্ট্রোল করতে পারত, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে পারত, তাহলে কিন্তু মানুষ নির্বাচনের জন্য এত অস্থির হতো না। শুরুর দিকে জরিপ হয়েছে, আপনি দেখবেন ম্যাক্সিমাম মানুষ বলেছে আগে সংস্কার পরে নির্বাচন। পরবর্তীতে যে জরিপগুলো এসছে টাইম টু টাইম, আপনি দেখবেন মানুষ কিন্তু এখন নির্বাচনের দিকে বেশি ভোট দিচ্ছে দেন সংস্কার, বিকজ মানুষের প্রতিদিনকার
জনজীবনকে স্বস্তি দেয়া, নিরাপত্তা দেওয়ার যেই ন্যূনতম কাজটি, সেটি কিন্তু এই সরকার করতে পারে নাই। আমি যদি আমার ভাইয়ের কথা ধরেও নেই বিএনপি এই সরকারকে সাহায্য করছে না, আপনারা তো সাহায্য করছেন, আপনাদের সাহায্যে কেন সরকার তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না? অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহান। আপনি কিছু যোগ করতে যাচ্ছেন আলাউদ্দিন মোহাম্মদ? জি, আমি খুব ছোট করে ভাই। হ্যাঁ, যেটা যোগ করতে চেয়েছিলাম, বিএনপি আসলে যেই জায়গাটা আছে, বিএনপির বারবার শুধু আমরা এটাই দেখি যে আওয়ামী লীগের মতো বিএনপি হবে না, বিএনপি নতুনভাবে আসবে। কিন্তু এই যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারুণ্য যে জেগে উঠেছে, তাদের যে একটা আকাঙ্ক্ষা, নতুন রাষ্ট্রে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই আকাঙ্ক্ষাকে বিএনপি রিড করতে পারছে? আপনি যে বিষয়গুলো বললেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনের সুশাসন, সবগুলো, কিন্তু আপনি নিজে জানেন যে এগুলো একটা দীর্ঘস্থায়ী একটা অভিযাত্রার বিষয়, এটা একদিন দুদিনে সম্ভব না। এখন একদিন দুদিনে যেটা সম্ভব, অল্প সময় যেটা সম্ভব, প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করা। এই সরকারের ম্যান্ডেটের মধ্যে কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অবশ্যই একটা রেগুলার জব গভর্নমেন্টের, কিন্তু এই সরকার এসেছে মূলত নির্বাচন ব্যবস্থা সংস্কার করবে, দুর্নীতি দমন কমিশন সংস্কার করবে, এটা যেই পার্লামেন্টের সিস্টেম সংস্কার করবে, সংবিধান, নতুন সংবিধান, পারতপক্ষে একটা আমূল পরিবর্তন আসবে, তারপর সেখানে যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, জুডিশিয়ারি, সেগুলো সংস্কার করে বিএনপি তো বলছে এই সরকার যা যা কাজ করতে চায় বা সংস্কারের উদ্যোগগুলো সব 31 দফার মধ্যে আছে, সব 31 দফার মধ্যে, প্রথমত সব 31 দফায় আছে। আর দুই হচ্ছে, আপনি যেগুলি বলছেন যে এগুলো একদিনে পরিবর্তন করা সম্ভব নয়, এগুলোর জন্য প্রক্রিয়া আছে, সময় লাগবে। একইভাবে আমি যদি আপনাকে প্রশ্ন করি, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এবং নতুন বন্দোবস্ত, এটাও কি একদিনের ব্যাপার? আপনি কি আপনার ইউনিয়নে, আপনার ওয়ার্ডের যে একেবারে তৃণমূলের মানুষটি, তাকে আপনি বোঝাতে সক্ষম হয়েছেন রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন কি, সংস্কার কি, কিংবা সে আসলে এই সরকারের কাছে কি চায়, তার প্রত্যাশা কি? একটা রিকশাওয়ালা জীবন দিয়েছে, একজন ভ্যান চালক জীবন দিয়েছে, একজন কৃষক জীবন দিয়েছে, একদম প্রান্তিক মানুষ জীবন দিয়েছে, সে কেন জীবন দিয়েছে? সে কি রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করছে? এই আলোচনাগুলো, নাগরিক কি হয়ে উঠেছে? এই আলোচনাগুলো আমরা আরো শুনবো। ব্যারিস্টার রুমিন ফারহান, অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ নয়, শরীফুজ্জামান শরীফ ভাই, কোথাও যেন আটকে আছি। ধন্যবাদ। আমি আলোচনাগুলো শুনছিলাম, তো আমি আসলে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে। সংস্কারটা কি? সংস্কারটা হচ্ছে কতগুলো আইন, কতগুলো নিয়ম, যেটা একটা সরকারকে ফ্যাসিস্ট করে তোলে, একটা সরকারকে দানব করে তোলে। সেই আইনগুলো পরিবর্তন করে আপনি নতুন কতগুলো আইন নিয়ে আসবেন, অথবা কতগুলো আইন বাতিল করে দেবেন। সংস্কার মানে কিন্তু আপনি বুর্জ খলিফা তৈরি করবেন তা না। সংস্কার মানে কিন্তু আপনি তাজমহল তৈরি করবেন তা না। আপনার সয়েল টেস্ট করতে হবে, আপনার অমুক করতে হবে, আপনার 15 বছর 20 বছর সময় লাগবে। আপনি সংস্কার মানে হচ্ছে যে আইনগুলো ব্যবহার করে গত 15 বছর মানুষের উপরে দমন পীড়ন নির্যাতন চালানো হয়েছে, সেগুলোকে আপনি বাতিল করবেন। এটা করার জন্য আপনাকে অনন্তকালের প্রয়োজন নেই, যদি আপনার আন্তরিকতা থাকে। এক। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যে সাবজেক্টগুলোকে অ্যাটেন্ড করছি, অ্যাড্রেস করছি, আমি দেখতে পাচ্ছি এর বেশিরগুলো ভাগই হচ্ছে শহরের মধ্যবিত্ত মানুষের ড্রয়িং রুমের ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করছি। আচ্ছা, এই যে সংস্কারের কথা বলছি, গত 1 মাসে বাংলাদেশে ওষুধের দাম 15 থেকে 110 টাকা % পর্যন্ত বেড়েছে। এটা বন্ধ করা কেন আমার কাছে সংস্কার মনে হয় না। প্রতি বছর জানুয়ারি মাসে একজন শিক্ষার্থী যখন ক্লাস 7 থেকে 8-এ ওঠে, তাকে 9,000 টাকা রিঅ্যাডমিশন ফি দিতে হয়। এটা গত 15 বছর ধরে চলছে। এটা বন্ধ করা কেন আপনার কাছে সংস্কার মনে হয় না? বাংলাদেশের যে ইন্টারনেট ব্যবহারকারীরা পৃথিবীর অন্য দেশের তুলনায় অনেক বেশি কস্ট তাকে দিতে হয়। গত 4 মাসে আমি শেষ করি। আপনি গত 4 মাসে এই ফোন কোম্পানিগুলোকে ডেকে 2 ঘন্টার জন্য আমরা কেন বসতে পারলাম না? আজকে আমরা স্বচ্ছতার কথা বলছি। ডিসি নিয়োগের ক্ষেত্রে যে কেলেঙ্কারির ঘটনা ঘটলো এবং সিদ্ধান্ত হলো, একটা তদন্ত কমিটি হলো 3 জন উপদেষ্টা নিয়ে, এখানে আলাউদ্দিন ভাই আছেন, তিনি বললেন যে তাদের প্রতিনিধিরা আছে। আমি তার দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এই জিনিসটা বলেন না কেন? এটা তো আর শেখ হাসিনার সরকার না। তাহলে এই সরকার কেন ডিসি নিয়োগের যে অনিয়মের তদন্ত রিপোর্টটা আজকে 3 মাস ধরে সেটি প্রকাশ করছে না কেন? আমাদের মিডিয়ার ক্ষেত্রে যে ধরনের কথাগুলো শুনছি, মতিউর রহমান চৌধুরী গত কয়েকদিন আগে, নিশ্চয়ই আপনি তাকে বলতে পারবেন না 15 বছর কোথায় ছিলেন। মতিউর রহমান চৌধুরী গত 15 বছর তো সোচ্চার ছিলেন মিডিয়ার উপরে দমনপীড়ন নিয়ে। আজকে কেন আমাদেরকে শুনতে হচ্ছে যে কেউ গিয়ে মিডিয়াতে লিস্ট ধরিয়ে দিচ্ছে, একে একে বাদ দিতে হবে? আপনি কি অস্বীকার করবেন যে মিডিয়া কোনো চাপে নেই? আমরা এই পরিবর্তনগুলো চেয়েছিলাম। আমি পল্লী বিদ্যুৎ, বাংলাদেশের যারা পল্লী বিদ্যুৎ ব্যবহার করে, আমি গ্রামের ছেলে, অনেকে আমাদেরকে বলেন মিটার কেনার পরে
সেই মিটারের আবার চার্জ দিতে হয়, গত 15 বছর দিতে হয়েছে। এটি বন্ধ করার জন্য আপনার একটা নির্দেশনা যথেষ্ট, আপনি সেটা কেন দিতে পারেন না? শরীফ ভাই, এখানে আপনি যে পরিস্থিতিগুলোর কথা বললেন, আমার তার প্রেক্ষাপটে আমার প্রশ্ন হলো যে রাজনৈতিক দল সরকার আসলে কি এগুলো সবকিছু হয়ে যাবে? রাজনৈতিক দলগুলো কি সব সমাধান হয়ে যাবে? আমি ওই জায়গাটা আসছি। এই যে আমরা শুনছি যে চাঁদাবাজির যে পরিবর্তন, আমরা আলাউদ্দিন ভাই বললেন, অন্যান্যরা জায়গায় বললেন, উপদেষ্টারা বলেন, আমি জিজ্ঞেস করতে চাই যে চাঁদাবাজদের যে পরিবর্তন হয়েছে, আপনারা কয়জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছেন? গ্রেপ্তার কেন করেন না? সে কোন দলের? আপনারা যেটা মিন করতে চান যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, এখন বিএনপি এসেছে, এই তো এই কথাগুলো আমরা শুনি। তো বিএনপির চাঁদাবাজদেরকে আপনি অ্যারেস্ট করছেন না কেন? তার সাথে আপনার সখ্যতা কোথায়? ধরতে অসুবিধা কোথায়? হয়তো দুটো ঘটনা ঘটতে পারে, তবে দ্বিতীয় ঘটনাটা আমার ধারণা যে এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে, বিএনপি একটা চাপের মধ্যে পড়বে, সুতরাং বিএনপি চাপের মধ্যে থাকুক। আপনি যদি জানেন যে চাঁদাবাজের পরিবর্তন হয়েছে এবং কোন চাঁদাবাজরা এসেছে, 15 বছরের জায়গায় নতুন কারা এসেছে, তো আপনি তাদেরকে ধরতে পারেন। আপনি না ধরে কথা কেন বলছেন? রাজনৈতিক দল আসলে কি পরিবর্তন হয়ে যাবে? কোথাও কোথাও হবে, কোনো জায়গায় হবে না। যেমন আমি উদাহরণ দেই আপনাকে, জি বলুন। গত কয়েক মাস আগে নেত্রকোনা এবং শেরপুরে বন্যা হয়েছিল, আপনি জানেন। এই বন্যার সময় এবং ফেনী নোয়াখালীতে যে বন্যা হয়েছে, তুলনামূলকভাবে এটি ছোট বন্যা হয়নি। বন্যার 1.5 মাস 2 মাস পরে একজন উপদেষ্টা সেখানে গিয়েছেন, কিন্তু কোনো রাজনীতিবিদ, রাজনৈতিক সরকার যদি ক্ষমতায় থাকতো, আমার ধারণা সে কিছু করতে পারুক বা না পারুক, 15টা কম্বল নিয়ে 3টা হয়তো বিতরণ করতো, কিন্তু তাকে সেখানে যেতে হতো, মানুষের কথা তাকে শুনতে হতো। ঢাকা মেডিকেল কলেজে বা অন্যান্য জায়গায় যে ওষুধের দামের কথা বললাম, এই যে কৃষকের সারের কথা বললাম, আপনি খোঁজ নিয়ে দেখেন উত্তরাঞ্চলে সারের অভাব, উত্তরাঞ্চলে পেঁয়াজের বীজ পাওয়া যাচ্ছে না, আলুর বীজ পাওয়া যাচ্ছে না। আমার ধারণা যে সেখানে একজন উপজেলা চেয়ারম্যান যদি ইলেক্টেড চেয়ারম্যান হতো, জনগণের প্রতিনিধি, তাকে গিয়ে 5টা মানুষ তার বাড়ির সামনে গিয়ে বসে থাকতেন। এখন তো ওই সেই বাস্তবতা তো শরীফে আছে, কিন্তু যেহেতু অরাজনৈতিক সরকার, রাজনৈতিক দলগুলো তাকে সহযোগিতার কথা বলছে, কিন্তু সেই সহযোগিতার কথা বলে এই যে মানুষের যে নতুন চাহিদা সৃষ্টি হচ্ছে বা বিভিন্ন ধরনের ভোগান্তির যে প্রসঙ্গ, সেই জায়গাতে তো ভূমিকা রাখার প্রসঙ্গ আছে। অবশ্যই সরকারকে জানিয়েই সেই ভূমিকাটা কি রাখতে হবে? দলগুলো তো সরকারকে সহযোগিতা করতে চায়। জি, আপনি এই ধরনের ইউনিটি কি কখনো দেখেছেন? ডান বাম উগ্র মধ্য সবাই একটা জায়গায় গিয়ে প্রধান উপদেষ্টা যখন ডাকলেন সেখানে গেলেন না? গিয়েছিলেন তো। এদেরকে কখনো কি এক টেবিলে দেখেছেন আপনি গত 53 বছরে? না। রাষ্ট্র এবং জনগণের স্বার্থর প্রায়োরিটি দিয়ে তারা সেখানে গেছেন, তারপরে কি আপনি তাদেরকে ডেকেছেন? আপনি কেন এই জায়গাটায় আমাদের ছাত্রনেতারা, আমাদের এই গণ অভ্যুত্থানের চ্যাম্পিয়ন তারা, তাদের যে অবদান রেসপেক্ট করি, কিন্তু আপনি কেন এটাকে ভাগ করে ফেলেন? আপনি কেন মনে করেন যে রাজনৈতিক দলগুলো আপনাদের সঙ্গে নেই, আপনাদের সেন্টিমেন্ট ওন করে না? এই ধারণাটা আমাদের মধ্যে কেন আসে? এবং আমরা যখন সেটিকে পাবলিকের কাছে নিয়ে যাই, এখন বিগত দিনের ঘটনার প্রেক্ষাপটে যদি এই ধরনের সেন্টিমেন্ট অথবা ধারণা যদি তৈরি হয়, সেটাকে কি একেবারে উড়িয়ে দেওয়া যাবে? না, আপনি এটি নিয়ে আপনি তাদের সাথে কথা বলতে পারেন যে এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে যে আপনারা আমাদের স্পিরিট থেকে দূরে সরে গেছেন। আর আপনি যদি অনবরত রাস্তায় দাঁড়িয়ে বলতে থাকেন যে আপনাদের জন্য এই যে ইউনিটি ভেঙে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, এটা তো শোভন না। কারণ এখন পর্যন্ত আমি যতটুকু জানি, এই রাজনৈতিক দলগুলো, যেদিন আবু সাইদ শহীদ হলেন রংপুরে, ওই একই দিনে চট্টগ্রামের ছাত্রদলের একটা কর্মী মারা গেলেন না, শহীদ হলেন না? তাহলে আপনি কেন এই যে শহীদকে রাজনৈতিক ট্যাগ দিয়ে বিভক্ত করতে চাচ্ছেন কেন? এটা কি শোভন? জি, আমাদেরকে এই গণ অভ্যুত্থানের প্রতি আমাদের রেসপেক্টটা কি বাড়ায়? নো। শরীফ ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি একটু আসতে চাই ডক্টর আব্দুল্লাহ আল মামুন স্যার আপনার কাছে। শুরুর দিকে যে প্রশ্নটা আপনার কাছে রাখা ছিল যে আমরা যে ঐক্য দেখলাম, সেই ঐক্যের 2টা জায়গাতে এখনো খুব ঠিক আছে, একটি আওয়ামী লীগের প্রশ্নে এবং ভারতের দাদাগিরির প্রশ্নে। কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে প্রসঙ্গ, সংস্কার বলুন, রাজনৈতিক উত্তরণ বলুন, সামনের দিকে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে যে ঐক্যগুলো থাকা দরকার, সেই জায়গাতে আমরা একত্রিত হতে পারছি না কেন? না, এটা তো দুঃখজনক যে আমরা ওই জায়গায় ঐক্যগুলোতে না গিয়ে নির্বাচনের ডিবেটে গেটা, যেটা মিস্টার রুমিন ফারহান বললেন যে এটা তো বাস্তবতা যে সরকার যেভাবে পারফর্ম করার কথা ছিল সেভাবে করতে পারেনি। পার্টিকুলারলি জন আকাঙ্ক্ষা কি, মানুষের একদম স্বাভাবিক বিষয় যে আমি একটা সুন্দরভাবে জীবনযাপন করতে চাই। আমার মনে হয় 2টো জায়গায় মানুষের চাওয়া পাওয়াটা সীমাবদ্ধ। সোহরাব ভাই একটু আগে যে কথাটা বললেন 90% মানুষের, সেটা হচ্ছে নিরাপত্তা এবং দ্রব্যমূল্য। আমাদের দেশের যে স্ট্রাকচার, যে আমাদের ইকোনমিক কন্ডিশন, তাতে
আমি বলবো না যে সরকারের অন্য ক্ষেত্রে সফলতা নেই, অনেকগুলো জায়গায় সফলতা আছে। এই কমিটিগুলো গঠনও একটা সফলতা, এই সবগুলো দলের যে ম্যান্ডেট নিয়ে রাজনৈতিক দলগুলোকে 2-3বার ডেকেছে, এটাও একটা সফলতা। এবং অনেকগুলো ফ্রন্টকে কিন্তু সরকারকে কাজ করতে হচ্ছে। কিন্তু এই যে আলোচনাটা একটু আগে হলো, আপনি যেটা বারবার প্রশ্ন করছিলেন যে রাজনৈতিক দলকে সরকারের উদ্যোগে আসলে সংযুক্ত করতে হবে, যেহেতু লোকাল গভর্নমেন্ট নেই, তাহলে স্ট্রাকচারাল জায়গাটা ভেঙে গেছে। তাহলে সরকারের উচিত ছিল যে সেই স্ট্রাকচারের জায়গাটাতে এই রাজনৈতিক দলগুলোকে কাজে লাগানো। আমাদের স্টুডেন্টদের যে সফলতাটা, ওরা তখন অর্গানাইজ হতে পারেনি, বহু একটা অর্গানাইজ ফোর্স না, দে আর ট্রাইং, নাগরিক কমিটি বা তাদের অন্যান্য দল গঠনের প্রক্রিয়ার মধ্যে তারাও করতে পারেনি। সরকারের একটা দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা সরকার করতে পারেনি। আর একটা জিনিস দেখেন যে এটা কিন্তু ঠিক, যত দ্রুত সম্ভব পলিটিক্যাল স্ট্রাকচারে ফিরতে হবে, জাতি হিসাবে জনগণের কাছে, যারা বিপ্লব করেছে তাদের কাছে, বা আন্তর্জাতিক পরিমণ্ডলেও কিন্তু আমাদের রাজনৈতিক ব্যবস্থাপনায় ফিরতে হবে। সেটা একটা পরীক্ষা, একটা জাতি হিসেবে রেজিলিয়েন্সটা আমরা শো করছি কিনা। এবং নির্বাচন সেটা 25-এ হবে না 26-এর কোন সময় হবে, সেটি যেমন একটু বোধহয় একটা ভালো খবর উনি এখন দিলেন, যে একটা ডিক্লারেশন পেয়েছেন, সেটা কিন্তু আমি মনে করি যে নির্বাচনের এই ঘোষণাগুলো বা এই যে নির্বাচন কমিশনের একটা স্টেপ, এটা কিন্তু স্টেবিলিটি আনবে। কারণ মানুষ ভোট দিতে চায়, 15 বছর ভোট থেকে বঞ্চিত ছিল। যারা ছাত্ররা দল করতে চাচ্ছে, আমার অবশ্যই শুভকামনা। আমি আসলে একটা নতুন বন্দোবস্ত দেখতে চাই, নতুন দল দেখতে চাই, কিন্তু রাজনৈতিক যে স্ট্রাকচার সেটা থেকে বেশি দিন দূরে থাকা কিন্তু নিরাপদ নয়। একটু আগে আমি ইন্দোনেশিয়ার উদাহরণ দিয়েছিলাম, সবকিছু দুমড়ে মুচড়ে ওখানেও গিয়েছিল। কিন্তু এখন এই যে ঐক্যের প্রশ্নে যতটুকু দূরত্ব বা বিভাজন দেখছি স্যার, সেটাতে এই নতুন দলের ঘোষণার প্রেক্ষাপটে সেই বিভাজনটা বেড়ে যাচ্ছে কিনা? না, আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসবে? আমি রাষ্ট্রবিজ্ঞানের কয়েকটা কথা একটু যুক্ত করতে চাই। দেখুন, আমাদের এখানে কিন্তু 4 ভাবে ঐক্য হতে পারে, রাজনৈতিক ঐক্য। পৃথিবীর ইতিহাসকে যদি দেখেন, 4 ভাবে রাজনৈতিক ঐক্য হতে পারে। প্রথমটা কি, যে সামাজিক চুক্তি, সবাই একমত হয়ে সমাজের উন্নয়নের জন্য, সমাজের ভালোর জন্য কাজ করবে। এটা আমাদের 53 বছরে হয়নি। 2 নম্বর হয় যে সাংবিধানিক তথ্যের মাধ্যমে আপনার ঐক্য হবে, অর্থাৎ সংবিধানের মধ্যে থেকে আপনার ঐক্যমতটা হবে। এখানে কিন্তু এখানে সম্ভব না, রাষ্ট্রবিজ্ঞানী এখানেও প্রয়োগ করা যাচ্ছে না, ব্যর্থ। 3 নম্বর দেখেন যে এটা হলো সর্বসম্মত তথ্য, যে সব বিষয়ে সবাই একমত হয়ে একটা, যেটা আমাদের ইয়েতে হয়েছে, আন্দোলনের সময় হয়েছে। আর লাস্টে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান একটা কথা বলে, সেটা হচ্ছে উদার রাজনৈতিক তত্ত্ব। অর্থাৎ ব্রডলি হয়তো হবে না, কিন্তু মিনিমাম কোনো একটা জায়গায় ঐক্য হতে হবে। সে জায়গাটা আমরা যেতে চাই। কিন্তু এখানে আরেক ধরনের মতবাদ বা তত্ত্ব আছে যে বাংলাদেশ কোনো রাজনৈতিক তত্ত্ব বিশ্বাস করে না, মানে নয়, বাংলাদেশ নতুন থিওরি তৈরি করে না। নতুন তৈরি করলে এই জায়গাটাতে কিন্তু আসতে হবে, না হলে কিন্তু সব ব্যর্থ হয়ে যাবে। আমি যেটা শুরুতে বলেছিলাম যে আমরা সংস্কার চাই, সোহরাব ভাই যেটা বললেন যে এতগুলো প্রাণের বিনিময়ে, এতগুলো অন্ধত্ব, এতগুলো অঙ্গহানি, এই প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন। আমরা একটা জিনিস ভুলে গেলে হবে না। বিএনপির যে কথার আলোচনাটা হচ্ছিল যে বিএনপি ক্ষমতায় গেলে করবে কিনা, দর্শক যে প্রশ্নটা করলো, এবারের প্রেক্ষাপটটা পুরোপুরি ভিন্ন। এই বাচ্চারা যেভাবে এটাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে গেছে, একইভাবে আমি নিজে সহ প্রত্যেক সমাজের একটা সচেতন মানুষ ওই সময় অংশগ্রহণ করেছে, দল মত সবাই মিলে। সো এক্সপেকটেশনের জায়গাটা হয়, এটা কিন্তু বিএনপিও বুঝে। ওরা যেটা চাচ্ছে, আমার ওই তথ্যের লাস্ট জায়গাটা আমি আসার জায়গা, সেটা হচ্ছে উদার একটা রাজনৈতিক তত্ত্ব যদি ব্যর্থ হয়, তাহলে সব কিছু ব্যর্থ হবে। যেটা সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে আমাদের বাচ্চারা আরও পরিশীলিতভাবে রাজনৈতিক দলগুলোর কাছে যাবে, যেভাবে তারা আন্দোলনের আগে গিয়েছিল বা আন্দোলনটাকে দানা বাঁধিয়েছিল। একইভাবে ফখরুল সাহেব সম্ভবত ঠাকুরগাঁতে একটা জনসভায় উনি একটা বক্তব্য দিয়েছেন, স্টুডেন্টদেরকে ক্রেডিট দিয়েছেন, যেটা তোমাদেরও একটা অর্জন, কিন্তু আমরা তোমাদের সঙ্গে ছিলাম। কিন্তু রাজনৈতিক আদর্শ, তার কর্মী, তার আইডিওলজি তো ভিন্ন, এক একটা দল, এক একটা মত ভিন্ন হবে। ওই জায়গাটাতে এই পয়েন্টটাতে আমার মনে হয় বাস্তবতা দাঁড়িয়েছে সংস্কার, নির্বাচন এবং ঐক্যের প্রশ্নে, তা থেকে সরকারের পক্ষেই উদারতার আহ্বান দিয়ে আবার সবাইকে একত্রিত করা অবশ্যই করতে হবে। সম্ভব কিনা সেটা সম্ভব, অবশ্যই সম্ভব। এবং আমি আশা রাখতে চাই, যেটা শুরুতে বলেছিলাম, যে জাতীয় ঐক্যমত্য কমিশন যেটা হয়েছে, সেটা যেন এই 4 মাসে রাজনৈতিক দলগুলোকে একটা টেবিলে আনার যে উদ্যোগ সরকারের মধ্যে দেখেছি, যদি এই কচ্ছপ গতিতে চলে, তাহলে কিন্তু আমার ধারণা নির্বাচন হয়ে যাবে। কিন্তু সংস্কারটা কিন্তু হবে না, সেটা কিন্তু খুব দুঃখজনক হবে। সরকারকে খুবই প্রোঅ্যাক্টিভ রোল রাখতে হবে। ওরা, আমি একটু দুঃখিত আমার দুজনের কথায়, ওদের এইভাবে ডিফেন্ড করার সরকারকে আসলে দরকার নাই। আমি চাই যে ওদেরও এক্সপেকটেশন থাকবে সরকারের কাছে, যে তারা সমালোচনা করছে যে ঘাটতিগুলো আছে, সেটা আমি ওদের কাছ থেকে আরো বেশি শুনতে চাই। কারণ যেটা বলা হচ্ছে ওরা কিংস পার্টি করতে চায়, এটা তো ঠিক না। ওরা বললেও তাহলে 30% কিংস পার্টি বলতে হবে, আগে তো অন্য ইতিহাসগুলো দেখতে হবে। সো আমি চাই যে ওদের দিক থেকে ওরাও সরকারের যে কাজগুলো দরকার, এবং আসলে রাজনীতির প্রক্রিয়া ফিরতে হবে। ওরা নতুন দল করুক, নির্বাচনে আসুক, আমি চাই ম্যান্ডেট নিয়ে জনগণের সামনে যাক, কিন্তু রাজনৈতিক প্রক্রিয়া ফিরতে হবে এবং সরকারের কাছেই আমাদের দাবি থাকবে। দেখুন, আরেকটা জিনিস আমরা বলছি না যে একটা অস্বাভাবিক অবস্থায় সরকার স্বাভাবিক পথে সরকার পরিচালনার চেষ্টা করছে।
শরীফ ভাই যে কথাগুলো বললেন, আপনি লোকাল গভর্নমেন্ট ভেঙে দিয়েছেন, আপনি প্রশাসনে ওরা যে কথাটা বললেন তো ঠিক, পুলিশে এখনো ফেসিসদের রিপ্রেজেন্টেশন আছে, প্রশাসনে আছে, তো তাদেরকে নিয়ে একটা স্বাভাবিক অবস্থায় আপনি সরকার চালাতে চাচ্ছেন যখন অবস্থাটা অস্বাভাবিক। আপনি সংখ্যা বাড়ান, আপনি ক্যারিসমেটিক কয়েকটা ডিসিশন নিতে পেরেছেন, খুব কম সংখ্যক ডিসিশন কিন্তু নেওয়া গেছে। সরকারের এক ধরনের একটা ক্যারিসমা থাকতে হয়, ওই জায়গাটাতে একটা ল্যাকিংস। এই জন্য আমাদের যেসব শিক্ষার্থী যারা বিজয়ী এবং তাদের যারা সহযোদ্ধা, অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলো সমানভাবে বিজয়ী না, সেটি সরকার পারছে না কেন? সেটি কি দেশে এবং দেশের বাইরে অনেক পক্ষের প্রেসক্রিপশন শোনার কারণে কি এমনটি হচ্ছে কি, এই আলোচনাটি আছে? আমার সেটা মনে হয় না। ওই জায়গাগুলোতে কিন্তু আমরা ঐক্যটা দেখিয়েছি যে বিদেশের প্রেসক্রিপশনে আমরা যাব না। এবং বর্তমানে যেটা একটু আগে বললাম যে বর্তমানে যে রাজনৈতিক অবস্থা, তাতে আসলে বিদেশি প্রেসক্রিপশন গেলে ভুল হবে। সো দেশেই সমাধানটা হতে হবে এবং উদার রাজনৈতিক তত্ত্বের মাধ্যমে। মানে ওই প্রেসক্রিপশনে ওষুধ খেলে মারা যাওয়ার সম্ভাবনা না, ওই প্রেসক্রিপশনে আমরা যেতে চাই না, আমরা কোনোভাবেই দেখতে চাই না। নতুন যে বন্দোবস্তের কথা বলছি আমরা, অথবা পুরাতন বন্দোবস্তের যে নতুন ধারণার কথা আমরা বলছি, সেখানে আমরা এটা দেখতে চাই না, কোনোভাবেই দেখতে চাই না। আমরা সেটি দেখতে চাই নিশ্চয়ই। ডক্টর আব্দুল আল মাহমুদ স্যার, অসংখ্য ধন্যবাদ। তার আলোচনা শুনবো। হাসিব আল ইসলাম, আসতে চাই যে একটা নির্বাচনের মধ্য দিয়েই আসলে যে বর্তমান যে পরিস্থিতিগুলো চলছে বা আছে সেটা প্রত্যাশিত, এবং এক ধরনের এই প্রক্রিয়াই আসলে গণতান্ত্রিক বা রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে প্রত্যাশিত যে প্রক্রিয়া। কি বলবেন এখানে? আপনারা মানুষকে কিভাবে এই প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবেন, সরকারকে আরো কিভাবে সক্রিয় করা যায়? দেখুন, আসলে আমরা যেই জিনিসটা করতে চাচ্ছি বা আসলে যেই জিনিসটা করা প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে অবশ্যই একটি নির্বাচনের মধ্যে দিয়ে একটা পলিটিক্যাল সেটেলমেন্টে, একটা নিউ পলিটিক্যাল সেটেলমেন্টে সকলকেই আসতে হবে, এবং এইটা যত দ্রুত আমরা আনতে পারবো আমাদের জাতীয় স্বার্থ রক্ষা এবং জাতীয় সংহতিতে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন দেখুন, ধরেন যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির সাথে ছাত্রদের কিংবা তারুণ্যের যে একটা হালকা হলেও কিন্তু আমরা কিছুটা ফারাক কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে। এর পিছনে কারণটা হচ্ছে আমরা কিন্তু সকলেই নির্বাচন চাই, আমরা কিন্তু বলিনি যে আমরা আসলে নির্বাচন চাই না। বিএনপিও নির্বাচন চায়, শিক্ষার্থীরাও নির্বাচন চায়, সকলেই নির্বাচন চায়, কিন্তু প্রশ্ন হলো কতদিনের মধ্যে চায়? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে বিএনপি কিভাবে চায়, ছাত্ররা কিভাবে চায়। এখন বিএনপির যেই ভাষা, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের যেই ভাষা, সেটা আমাদের কাছে বিশেষ করে মনে হচ্ছে যে সেটা 24-এর আকাঙ্ক্ষার সাথে যায় না, এবং তারুণ্যের যেই ভাষা সেটা কিন্তু তারা বুঝতে পারছে না। দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি কি বলছেন? তিনি বক্তব্যের মধ্যে বলছেন যে মানুষ সংস্কার বুঝে না, মানুষ বুঝে ভোট। আপনি এই কথাটি কখনোই বলতে পারবেন না। কিংবা একটু আগে আমি ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু বলেছেন যে রিকশাওয়ালাটা, এই জায়গায় হাসিব আল ইসলাম, আমি একটু যোগ করি, সেটা হচ্ছে যে এটি তো শিরোনাম, এর আগে পিছনে নিশ্চয়ই আরো অনেক বক্তব্য আছে। এর আগে পিছনে বক্তব্য আছে, কিন্তু মূলত বক্তব্য কিন্তু সে কোনটাকে জোর দিতে যাচ্ছে? সে জোর দিতে যাচ্ছে যে মানুষ সংস্কার বোঝে না, মানুষ বুঝে ভোট। এখন দেখুন, আমি একটু আগেও ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু বললো যে যেই রিকশাওয়ালাটা মারা গেছে বা যেই চায়ের দোকানদারটা আছে, সে কিন্তু রাষ্ট্র পরিকল্পনা বুঝে না। এটা আমরা কখনোই বলতে পারি না। এখন আমার যেটা মনে হচ্ছে যে ব্যারিস্টার রুমিন ফারহানা হয়তো বা রিকশায় চড়াটা ভুলে গিয়েছে, নয়তো বা তিনি কোনো চায়ের দোকানে বসে আড্ডাটা দিচ্ছে না। আপনি দেখুন, আমি নিজে যখন আমি বলছি, যখন আমি রিকশাওয়ালার সাথে বসি, আমি এখন পর্যন্ত রিকশায় যতক্ষণ চলাফেরা করি, আমি রিকশাওয়ালার সাথে আলোচনা করি যে মামা, রাষ্ট্রে আসলে কি হইতেছে, আসলে ইউনূস সরকার যেটা করতে চাচ্ছে সেটা আসলে কতটুকু করতে পারছে, কি বলে তারা, কি বলে। হ্যাঁ, এখন দেখুন, তারা যেটা বলতে চায়, তারাও কিন্তু আসলে এই সংস্কারটা চায়, তারা পরিবর্তনটা চায়। এখন বিএনপি যে ভাষায় কথাটা বলছে সেটা তো তারুণ্যের ভাষা না। বিএনপি যদি এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে যে ভোটাধিকার আদায়ে 5 আগস্টের মতো রাস্তায় নামতে হবে আবার, তাহলে এটা তো হয় না। 5 আগস্ট কি পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটার প্রেক্ষাপটটা কি ছিল, সেটার প্রেক্ষাপট আর এই বর্তমান প্রেক্ষাপট কি সেম প্রেক্ষাপট? কখনোই তো সেম প্রেক্ষাপট না। তাহলে হাসিব, এই আলোচনাটিতে আমরা একটু যেতে চাই। বিএনপির সম্মানিত মহাসচিব এবং অন্যান্য যে রাজনৈতিক যে বিশ্লেষক, যারা রাজনীতি বিশ্লেষক যারা, তারা বলছেন যে বিরাজনীতির প্রক্রিয়ার এক ধরনের উসখুস শোনা যাচ্ছে। এই প্রশ্ন আসলো কেন? এটা তো 2007 সালে আমরা কখনোই বিরাজনীতি চাই না। আমরা চাই যে নিউ পলিটিক্যাল একটা সেটেলমেন্ট হোক, সেখানে সকলের মাঝে সকলের একটা রাজনৈতিক একটা পরিসর নির্মাণ করতে। আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ কিন্তু একদলীয়ভাবে যেভাবে এগিয়েছে, তারা প্রশাসন থেকে পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগীকরণ করে ফেলেছে। তারা নিজেদের দলের লোকজনকে এমনভাবে চাকরি বাকরিতে ঢুকিয়েছে, তারা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে কিন্তু একটা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এখন তো আমরা শুনছি যে এক বিভাগ থেকে 16 জন না 18 জন সরকারে আছে। দেখুন, কোনো বিভাগ কিন্তু এখানে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যোগ্যতা এবং তারা আপনাদের নেতারাই বলছেন, আপনাদের নেতারাই তো বলছেন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তারুণ্যের ভাষাটা আসলে কি,
তারুণ্য এখন কি বলতে চায়, তারুণ্য এখন যেটা চায়, আপনি অবশ্যই নির্বাচনের কথা বলেন, তবে একটু সংযত ভাষায় নির্বাচনের কথাটা বলেন। কেমন হতে পারে ভাই? আমি বলি বিএনপির আসিফ, সমালোচনা আপনার তারুণ্য কাছ থেকে কেন একটু করে? শুনতে চাই, কেমন হতে পারে সেই ভাষাটা, কিভাবে? বিএনপি যদি এখন বলে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব যদি বলে ভোটাধিকার আদায়ে 5 আগস্টের মতো রাজপথে নামতে হবে, তাহলে 5 আগস্টের মতো রাজপথে নামতে হলে তারা কি বুঝাচ্ছে এখানে? তারা বোঝাচ্ছে যে এতগুলো শহীদের রক্ত, যেই রক্তের বিনিময়ে সরকারটাকে ছাত্ররা তার ম্যান্ডেট দিয়ে এটা নির্বাচন প্রতিনিধিত্ব গেল, সেখানে তাদেরকে তো কিছুটা হলেও সুযোগটা দিতে হবে। আমরাও তো নির্বাচনের কথা বলি, মানে সুযোগ মানে কি? ক্ষমতায় থাকা, সেই সুযোগ? না, সুযোগ মানে ক্ষমতায় থাকা না, তাদের যে সংস্কার কার্যক্রমগুলো চলছে সেই সংস্কার কার্যক্রমগুলো যাতে তারা সহজে করতে পারে, সে ব্যাপারে কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় আমরা এটা দেখতে চাচ্ছি। বিএনপির কাছে আমাদের আশা এবং প্রত্যাশার জায়গা সেটা অনেক বেশি, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা 5 তারিখের পরে কি দেখতে পেয়েছি? প্রত্যাশার জায়গা আবার বেশি বলে সমালোচনা করলে প্রত্যাশা কিভাবে বেশি? না, আমাদের প্রত্যাশা দেখেই তো আমরা সমালোচনা করি। বর্তমান গভর্নমেন্টের আমরা কেন সমালোচনা করছি? সবাই কেন সমালোচনা করছে? কারণ এই সরকারের প্রতি আমাদের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি, বিএনপির প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি, সেই জন্যই কিন্তু আমরা সমালোচনা করছি। বিএনপি কিন্তু তৃণমূল কন্ট্রোল করতে পারছে না। 5 আগস্টের পরই চাঁদার হাত বদল হয়েছে। 5 আগস্ট থেকে শুরু করে 25 ডিসেম্বর পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের অন্তকন্দলে প্রায় 20 জনের মতো নিহত হয়েছে। এটা কেন হচ্ছে? বিএনপি তো এই জিনিসটা যদি নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে তারুণ্য কিভাবে তাদেরকে আসলে বিএনপি যে সাংগঠনিক ব্যবস্থাগুলো নিয়েছে এবং তার প্রেক্ষাপটে সাংগঠনিক ব্যবস্থাগুলোকে আমরা ইতিবাচক দেখছি, সাংগঠনিক ব্যবস্থাকে আমরা অবশ্যই ইতিবাচক দেখছি, কিন্তু 5 আগস্ট থেকে 15 ডিসেম্বর পর্যন্ত 20 জন নিজেদের অন্তকন্দল, এই অন্তকন্দলটা মানে কি? অন্তকন্দলটা নিশ্চিত কোনো চাঁদাবাজির কারণে, নিশ্চিত কোনো ঘাট দখল করা নিয়ে, এই সবগুলো নিয়েই তো অন্তকন্দলের সৃষ্টি হয়, তাই না? এগুলো যদি বিএনপি এই মুহূর্তে এসে যদি তাদের দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে তারুণ্য তাদেরকে কিভাবে বিশ্বাস করবে? আপনার এই আলোচনাকে যদি আমরা একটু ব্যাপক পরিসরে দেখার চেষ্টা করি, বিএনপি তো বড় রাজনৈতিক দল এবং তৃণমূল পর্যন্ত তার সাংগঠনিক সে অবস্থা আছে। আপনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম, জাতীয় নাগরিক কমিটির যে প্ল্যাটফর্ম, এখানে তো আমরা বিভিন্ন সময় দ্বন্দ্বের কথাগুলো, আপনারা তো কয়েকজন সেই মধ্যেও একত্রিত হয়ে চলার যে অনৈক্যর সুর, সেটাও কিন্তু আমরা গণমাধ্যমে দেখি। না, দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা কোনো রাজনৈতিক সংগঠন না, এটা সবার প্ল্যাটফর্ম। এটা যেমন ছাত্র দলের প্ল্যাটফর্ম, ঠিক সেভাবে ছাত্র ইউনিয়নের প্ল্যাটফর্ম। ছাত্র দলের কেউ এখানে আসলে আপনারা পদ দিবেন? জি, ছাত্রদলের আমাদের আছে তো, ছাত্রদলের ভাইরা আমাদের সাথে আন্দোলন করেছে না, একসাথে আন্দোলন করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এই একটা জায়গায় সবচেয়ে বড়, মানে আমরা আন্দোলনের পর থেকে দেখেছি কি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একটা অপোজিশন হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো অপোজিশন দল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা সকলের দল, এটা সকলে একটা প্রাণের দাবি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই ব্যানার, এই ব্যানারে কিন্তু এই অভ্যুত্থানটা হয়েছে, এটা আমাদের সকলের ভালোবাসার জায়গা, শ্রদ্ধার জায়গা। এটাকে কখনোই আমাদের অপোজিশন ভাবার সুযোগ নেই। এটা সকলের প্ল্যাটফর্ম, সবাই এই প্ল্যাটফর্মের মধ্যে এসে আন্দোলনটা করেছে, এটা সবারই প্ল্যাটফর্ম। অসংখ্য ধন্যবাদ হাসিব আল ইসলাম। সৌরভ ভাই, মানুষের কথা শুনতে হবে এবং এর মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশেষ নতুন বাংলাদেশ বিনির্মাণের যে প্রশ্ন বারবার একই প্রসঙ্গে আসতে হয়, কিন্তু আসলে আমরা কতটা পারবো, এই পর্যায়ে এসে যখন এই প্রশ্নটি করতে হয়, নিশ্চয়ই আমাদের মধ্যে একটা অস্বস্তি তো তৈরি হয়। ভাই একটু মাইক্রোফোন প্লিজ। 5 আগস্টের পর যে নতুন রাজনৈতিক বাস্তবতা, সেটি অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে না। ছাত্রদের ভাষাও তারা বুঝতে অক্ষম, পুরোপুরি অক্ষম না হলেও তারা বুঝতে বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। রাজনৈতিক দলগুলোর ভাষাও বুঝতে ব্যর্থ হচ্ছে, এবং এই দুটোর মিলিত হচ্ছে জনগণের ভাষাও তারা কতটা বুঝতে পারছে বা বুঝে সেটি কতটা প্রতিকারের চেষ্টা করছে, সেই ব্যাপারে যথেষ্ট সংশয় আছে। এই যে ঝগড়াঝাটি, এটার মূল কারণ হচ্ছে সরকারকে যেভাবে পারফর্ম করার কথা, যেভাবে তার উদ্যোগী হওয়ার কথা, যেভাবে সক্রিয় হওয়ার কথা, যেভাবে সমস্যাগুলো দূর করার কথা, সমাধান করার কথা, সেটি পারছে না। একটি ছোট্ট উদাহরণ দিই। উপদেষ্টা, ক্রীড়া ও যুব উপদেষ্টা ঠাকুরগাঁয়ে গিয়েছিলেন, সেখানে অনেক রাজনৈতিক বক্তব্য বা অনেক হয়েছে। সেখানকার আহত যারা, তারা অভিযোগ করেছেন তার কাছে যে তারা চিকিৎসা সুবিধা পাচ্ছেন না। দেখুন, 4.5 মাস হয়েছে, সব কিছু ফেসিবাদের উপর দায় চাপালে হবে না, প্রশাসন থেকে পুলিশ। এই যে সেখানে কতজন হবে? 15 জন হতে পারে আহত। তাদের কেন সহায়তা দেওয়া হল না? প্রশাসন আছে, সরকার আছে, জুলাই ফাউন্ডেশন আছে, এমনকি জনগণও আছে, রাজনৈতিক দলগুলো আছে। তারপরও 4.5 মাস পর যদি শুনতে হয় যে চিকিৎসা সেবা পাচ্ছে না, আমি মনে করি এটি দুর্ভাগ্যজনক। এবং এই ব্যর্থতা
পরবর্তীকালে আমাদের কোনো আশার আলো দেখায় না। এর থেকে কিভাবে দ্রুত বেরিয়ে আসা যাবে? 10,000-এর বেশি হবে না, 10,000 হবে এখন হাসপাতালে আছে, বা যে চিকিৎসা আরও কম। যদি 5,000 থাকে তাহলে এই এতগুলো উদ্যোগ, রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ব, সরকার, এরা চিকিৎসা ব্যবস্থা করতে পারে না। আরও যে দুর্ভাগ্যজনক যে অনেক শহীদ বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। প্রথম আলোর খবর হয়েছে যে রায়ের বাজার বদ্ধভূমিতে শুধু ফলক আছে, বাঁশের লাঠি আছে, কোনো নাম নেই। কারণ এবং তাদের মধ্যে অনেকেই এই আন্দোলনের শহীদ, কিন্তু তারা তাদের অনেক স্বজন তাদের নাম ঠিকানাও পেয়েছে, কিন্তু এই লাশটি কার এবং সেই লাশটি যদি চিহ্নিত না হয় ওই পরিবারগুলো সহায়তা পাবে না। ওই পরিবারের পুনর্বাসনের বিষয়টি আটকে থাকবে। এবং একজন মা বলছেন, আমি তো টাকা চাই না, আমি আমার সন্তানের লাশটি দেখতে চাই। আমি মনে করি সরকারকে যেভাবে চলছে এভাবে চলতে পারে না, যে কারণে প্রশাসনে এই যে বিশৃঙ্খল অবস্থা, অনেক ক্ষেত্রে সরকারের নিষ্ক্রিয়তা এবং সরকারের একটি রাজনৈতিক মন নেই। রাষ্ট্র পরিচালনার জন্য অবশ্যই রাজনৈতিক মন থাকা দরকার। সরকার কি মন নিয়ে চলছে? সরকার মন নিয়ে চলছে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই 24 জন মানুষকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছে। তারা তাদের রুটিন দায়িত্ব পালন করছেন, কারিগরি দায়িত্ব পালন করছেন, তারা রাজনৈতিক দায়িত্ব পালন করছেন না। জনগণের সংকট কত গভীর সেটাও তারা অনুধাবন করছেন না। এবং আরও অনেক বিষয় আছে, নিশ্চয়ই সেগুলো আমরা আলোচনা শুনবো। সৌরভ ভাই, অসংখ্য ধন্যবাদ। শরীফ ভাই, শেষ মন্তব্যে কি বলবেন? সৌরভ ভাই যেটি বলেছেন আমি তার কথার সাথে একেবারে পুরোপুরি একমত। আমরা 15 বছর যে শাসনটার অধীনে ছিলাম, আমরা নিশ্চয়ই বিশ্বাস করি না যে 15 দিনের মধ্যে তার সব কিছু পরিবর্তন হয়ে যাবে। জি, এই এতটুকু নির্বোধ আমরা না, তবে আমরা একটা উদ্যোগ দেখতে চাই। কখনো কখনো আমাদের কতগুলো উদ্যোগ হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। 15 বছর শেখ হাসিনা যে ট্রেনটাকে দিল্লির কাছে নিয়ে গিয়েছিলেন, আমরা 5ই আগস্টের পর ভেবেছিলাম সেই ট্রেনটি ঢাকার দিকে এগোবে, কিন্তু কখনো কখনো আমরা দেখছি যে সেই ট্রেনটি কখনো পেশোয়ারের দিকে যাচ্ছে, কখনো ওয়াশিংটনের দিকে যাচ্ছে। এবং এই যে ঘটনাগুলো আমাদেরকে উদ্বিগ্ন করছে, আমাদেরকে চিন্তিত করছে। একজন মুক্তিযোদ্ধার গলায় আমি জুতার মালা ঝুলিয়ে দিলাম, তার প্রতিবাদ সরকারের পক্ষ থেকে কতগুলো উদ্যোগ আমরা দেখলাম, কিন্তু যখন প্রতিবাদের মধ্যে আপনি একটা লাইনে লিখে দিলেন যে তিনি 9টি মামলার আসামি। সরকার তো প্রতিবাদ করবে না, সরকার তো ব্যবস্থা নেবে। আপনি যখন এই ঘটনাটা নিন্দা করলেন, সরকারের স্টেটমেন্টের মধ্যে আপনি লিখে দিলেন তিনি 9টি মামলার আসামি। বাংলাদেশের কোন পলিটিশিয়ান মামলার আসামি না? বিএনপির অনেক নেতা শত শত মামলার আসামি, এমনকি আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন তার বিরুদ্ধে আওয়ামী লীগ মামলা করেছে না? তো আপনি এরকমের একটা পরিস্থিতিতে যখন বলে দিলেন, এটি তো প্রয়োজন ছিল না। বাংলাদেশের মামলা নাকি পলিটিক্যাল অর্নামেন্টস, এটা তো একটা অহেতুক একটা বিতর্ক। আপনি একটা অন্যায় কাজ হয়েছে, আপনাকে কেউ কোথাও মারছে, আমি আপনাকে রক্ষা করার জন্য গেলাম, গিয়ে যদি আমি বলি যে তৌহিদ গত পরশুদিন অমুক জায়গায় মারামারি করেছে, তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনি লোকটা খুব একটা সুবিধার না, আপনি বিভিন্ন জায়গায় মারামারি করে বেড়ান, আমার থেকে সাবধান। হ্যাঁ, সাবধান। সেটি আমি গিয়ে তাদের কাছে বার্তাটা দিচ্ছি। তো এই ঘটনাগুলো আমাদের মধ্যে রক্তক্ষরণ ঘটায়। আমরা একেবারে ওভারনাইট সরকার সব কিছু করে ফেলবে আমরা সেটি বিশ্বাস করি না। এবং শেষ কথা আমি বলবো, এই সরকার যেহেতু একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে, জনগণের প্রত্যাশা অনেক, জনগণ এই সরকারকে সহযোগিতা করবে, কিন্তু সরকারকে সেই সহযোগিতার জন্য মানুষের কাছে সেই সহযোগিতা চাই। অসংখ্য ধন্যবাদ শরীফ ভাই। বেশ রুমিন ফারহানা, আমি হাসিব আল ইসলামকে বলবো, বালক তুমি স্বপ্ন জগতে বিচরণ করিতেছ, তুমি ধরায় নামিয়ে আসো। আমি রিকশায় চড়ি কি চড়ি না এই প্রশ্ন আপনি তুলেছেন। আমি খুবই বিনীতভাবে বলি, জন্মগতভাবে আমার কখনো রিকশায় চড়ার প্রয়োজন ছিল না, কখনো না, কিন্তু আমি চড়েছি রেগুলার, কারণ আমি একজন রাজনৈতিক কর্মী, আমাকে বুঝতে হবে। ইভেন আমি পাবলিক বাসেও চড়েছি, চড়ার পরে আমি পায়ের চাপে পিষ্ট হতে নিয়েছিলাম বিকজ সবাই সেলফি তুলতে চায়, বাট তারপরেও আমি চড়েছি বিকজ আমি জানতে, এখনো চড়ি রেগুলার চড়ি। আমি এলিফ্যান্ট রোডে থাকি,
আমাকে ওই রাস্তায় প্রায় অনেকে রিক্সায় দেখেন। এবং আমি দেখি আমাদের দেশের রাজনীতিবিদদের সম্পর্কে পারসেপশন খুব সুবিধার না, তো একবার তাকিয়ে 10 বার তাকায়। আপাই তো মানে আপা যাচ্ছে তো রিক্সায়। আমি যখন এমপি ছিলাম তখনও আমি রিক্সায় চড়তাম, এমপি হওয়ার আগেও রিক্সায় চড়েছি, এমপি হওয়ার পরে। যখন থেকে আমি রাজনীতিতে নাম লিখিয়েছি তখন থেকে আমি রেগুলার পাবলিক ট্রান্সপোর্টে চড়েছি, বিকজ আমার জানতে হবে কী নিয়ে আলোচনা হয়, কী নিয়ে তারা কথা বলে। আমি রেগুলার ব্রাহ্মণবাড়িয়া যাই, ট্রেনে যাই। কি বলে জনগণ? আপনি যে রিক্সা অথবা জনগণের সাথে কথা আমি বলেন, কি শুরুতে বলে তারা? দেখেছিলাম মানুষের মধ্যে ভীষণ রকম একটা আশা, হাসিনা পলাইছে এই কথাটা মানুষকে অন্যভাবে উজ্জীবিত করত। কিন্তু ধীরে ধীরে আমি দেখি এক একজনের মধ্যে এক এক রকম শঙ্কা। কেউ বলে আমি তো ঢাকায় চালাতে পারছি না, বাড়ি সংসার চালাতে পারছি না, ডিমের হালি এত টাকা, বাচ্চাদের খাওয়াবো কি। কেউ বলে স্কুলে দিতে পারছি না। এক একজনের এক এক রকম। তরুণী মেয়েদের সঙ্গে যখন কথা বলি তারা নিরাপত্তার প্রশ্ন তোলে। সন্ধ্যা 7টার সময় যখন ছিনতাই হয় তখন তারা চিন্তা করে রিক্সা করে কিভাবে যাবে। আবার পাবলিক ট্রান্সপোর্টও তো অত ভালো না যে তারা পাবলিক ট্রান্সপোর্ট সবসময় ব্যবহার করতে পারে, সেই পরিবেশও তো আমরা তৈরি করতে পারি নাই। সো এইরকম নানামুখী চাপে আছে। আমি আমার এলাকায় রেগুলার আমাকে যেতে হয় ভাই, গত 7 বছর ধরে চাই না চাই আমার যেতে হয়, এবং মাসে অন্তত 15 দিন থাকতে হয়। আমি সকাল থেকে রাত 1টা-1:30টা পর্যন্ত আমার বাসায় মানুষ আসতেই থাকে। আমি তাদের সঙ্গে আলাপের চেষ্টা করেছি, আমি জিজ্ঞেস করেছি 31 দফার কোনটা কোনটা আপনার পছন্দ হয়। আফা দফাটা কি, দফা কি জিনিস? আমরা চাই ভোট দিতে। দ্যাট ইজ হোয়াট দে সে। প্রবাবলি আপনি মানুষের থেকে অনেক বেশি দূরে বলেই আপনি বুঝতে পারছেন না। একদম সাধারণ মানুষ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বুঝে না, ওর কাছে বুঝে তারা কি বিএনপির নেতাকর্মী আসে নাকি মানুষ আসে? সব মানুষ আসে, সব মানুষ আসে, সব রকম মানুষ আসে। হ্যাঁ, সো এবং তারা কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বোঝে না, তারা ক্ষমতার ভারসাম্য বোঝে না, তারা বোঝে না এক প্রধানমন্ত্রী 2 বারের বেশি থাকবে কি না থাকবে, না থাকলে কি হবে, থাকলে কি সমস্যা, এগুলো কিন্তু তারা বোঝে না। একেবারেই শেষ ভাবে বলি, উনি খুব বাইনারি ভাবে বলছেন যে অন্তর্কোন্দল তার মানেই চাঁদাবাজি ভাগাভাগি। না ভাই, বড় বড় দলে অনেক কিছু নিয়ে অন্তর্কোন্দল হয়। কোন নেতা অতিরিক্ত জনপ্রিয় তাকে অনেক নেতাই পছন্দ করতে পারে না। হয়তো অমুক নেতা কথা বললে মাঠটা ভরে যায়, আরেক নেতা হয়তো ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। সুতরাং কোন্দল মানেই যে চাঁদাবাজি ভাগাভাগি ইত্যাদি তা কিন্তু নয়। হাসিব আল ইসলাম। জি জি, দেখুন আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে মানে আসলে মানুষ কি আসলে চায়। মানুষ, আপনি যদি মোটা দাগে যে বলে ফেলেন যে মানুষ আসলে সংস্কার বুঝে না, তাহলে আমি মনে করব যে মানুষজনকে যে আসলে কি একটু ডিহিউম্যানাইজ আসলে করা হচ্ছে। মানুষজন এখন একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে একটা দিনমজুর যে সেও কিন্তু আসলে রাস্তায় কী হচ্ছে সেই খোঁজ খবর রাখে। এখন কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনি চায়ের দোকানে যখন বলবেন রাষ্ট্রে কী চলছে, রাজনীতিটা কীভাবে চলছে, সেভাবেই কিন্তু তারা ভাবতে চায়, তারা চিন্তা করতে চায়। তাদের কাছে হয়তো বা ওই বিএনপির নেতাকর্মীরাই হয়তো বা আসে। আমরা কি দেখতে পেয়েছি, আমরা বড় বড় সকল ধরনের মানুষ আসে, ঠিক আছে। আমরা এতদিন পর্যন্ত কি দেখতে পেয়েছি, বড় বড় রাজনৈতিক দলে গেলে আপা যা বলছেন তাই ঠিক, নেতা যা বলছে তাই ঠিক, নেতার কোনো সমালোচনা করা যাবে না। আমরা কিন্তু বিএনপির মধ্যেও এই চর্চাটা দেখতে পাই। আমরা তো সবার সাথে মিশি, আমরা তো জানি যে নেতা যা বলছে তাই ঠিক, নেতা যা বলবে তাই ঠিক হবে, তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না। তখন এসে কি বলে, তারা জানতেছে যে বিএনপি নির্বাচন চাচ্ছে, বিএনপি ভোট চাচ্ছে, বিএনপির মহাসচিব বলছে যে মানুষ সংস্কার বোঝে না, মানুষ বোঝে ভোট। তখন বিএনপির একজন নেতাকর্মীর কাছে যে একটা সাধারণ মানুষ, সেও বলবে যে আপা আমরা বুঝি ভোট, সে তো আর তার কাছে যেয়ে বলবে না সংস্কার। আমি সংস্কারের কথা বলছি, মানুষ আমার কাছে এসে সংস্কারের আলাপ দিচ্ছে। আমরা তো দেখতেছি, কারণ মানুষের জন্য আমাকে ভয় করে না, কিন্তু যখন একটা কারো কাছে যায়, বিএনপির কাছে যায়, তখন হয়তো সে বলতে পারে না সংস্কারের কথা, কারণ তাদের হাইকমান্ড থেকে বলে দেওয়া হয়েছে কি যে মানুষ সংস্কার বোঝে না, মানুষ বুঝে ভোট। সুতরাং তার যদি ওই দলে থাকতে হয়, ওই পোস্ট পদবি পেতে হয়, দলের প্রতি আনুগত্য করতে হবে, এজন্য দলের বাইরে আর যেতে পারে না। শেষ লাইনটি শুনবো। শেষ লাইন কিছু বলবেন, শেষ লাইন হিসাবে কিছু যোগ করবেন? শেষ লাইনটি আমরা বলতে চাই, আমাদের যেই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে তাদেরকে আমাদের সংস্কার যাতে তারা দ্রুত সময়ে করতে পারে সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিতে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্বে আছেন তাদেরকেও আমি বলে দিতে চাই, আপনারা একটু সুশীলতা পরিহার করে একটু জনগণের দিকে তাকান, জনগণ আসলে কি চাইছে সেইভাবে আপনার ক্ষমতায় থাকার চেষ্টা করুন। আব্দুল আল মামুন স্যার, আমি প্রথমে সোহরাবের ওই জায়গাটাতে যোগ করতে চাই যে আমার একটা প্রশ্ন, যে জুলাই ফাউন্ডেশনে অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আছে কিনা আমি এটা জানি না, কেন নেই, এই প্রশ্নটা সরকারের কাছে, তাদের উদ্যোগ ছিল, তাহলে এই ফান্ডটা খুব দ্রুত
ইনক্রিজ করতো, কারণ অন্য দল থেকে শহীদ হয়েছে, স্যাক্রিফাইস করেছে। সেকেন্ড হচ্ছে আহত নিহতদের সরকারের টেক কেয়ার করা উচিত। থার্ড আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি সংস্কার চাই, কিন্তু যে জায়গাটা আমি ছিলাম যে নির্বাচন দ্রুত হতে হবে, তাহলে দেশের অস্থিরতা কমবে, ইকোনমি বেটার হবে, ইনভেস্টমেন্ট হবে, এদের যে আন্দোলন এমপ্লয়মেন্ট সেটা কিন্তু স্থবির এখন, সেটাও বেটার হবে। আর শেষ কথা হচ্ছে যে সরকারকে অবশ্যই উদ্যোগ নিতে হবে এই যে আলোচনাটা হচ্ছে নেতৃত্ব নিয়ে সংস্কারের। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে আমার আবেদন থাকবে, আমি জানি, আমি আন্দোলনে যুক্ত ছিলাম, তারা কিভাবে রাজনৈতিক দলকে অ্যাপ্রোচ করেছিল সেইভাবে এগিয়ে যাওয়া। আর বিএনপিও কিন্তু এদের সঙ্গে যোগাযোগ রাখতো, ওই ধরনের যোগাযোগ দেখতে চাই, এ ধরনের ডিবেট বা মাঠে ডিবেট দেখতে চাই না, আলোচনার টেবিলে দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ আল মামুন স্যার, অসংখ্য ধন্যবাদ। আলাউদ্দিন মোহাম্মদ। হ্যাঁ, সর্বশেষ যেটা বলতে চাই, গণঅভ্যুত্থান উত্তর যে সময়টা বাংলাদেশ পার করছে এটা একটি গাঠনিক সময়। এই সময়টা আসলে আমাদের দায়িত্ব হলো মানুষকে সংস্কার বোঝানো, মানুষকে দিক কক্ষবিষ্ট পার্লামেন্টকে সেটা বোঝানো। কিন্তু অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে রুমিন ফারহান আপা যেটা বললেন যে মানুষ বুঝে না এবং তারা বুঝাতে চায় না। আমরা সত্যিকার অর্থে এমন একটা সিস্টেম চাই, মানুষ তো আসলে এখনই খেতে চায়, কিন্তু আমরা জানি যে একটা ব্যবস্থার যদি পরিবর্তন না হয় আজকে খেতে পারবে, কালকে সে অভুক্ত থাকবে। এটা ডক্টর ইউনূসের সেই বিখ্যাত যে উক্তি, যেটা যে এখানে একজন মানুষকে যদি মাছ ধরা শিখান সে সারা জীবন মাছ খেতে পারবে, আর যদি আজকে একটা মাছ দেন সে আজকে খাবে, কালকে অভুক্ত থাকবে। তো আমাদের বর্তমান যে পুরাতন যে ব্যবস্থার জনগণের মাছ ধরা শেখালেন, কোথাও মাছ নাই, কি করবে তখন? না, মাছ আছে। আমাদের অর্থনীতি থেকে $150 বিলিয়ন পাচার হয়েছে। আমরা শুধু শেষ কথা যেটা বলতে চাই সেটা হলো যে জনগণকে এখন যে অবস্থায় আছে সেই অবস্থা যদি আমরা তাদেরকে সত্যিকার অর্থেই নাগরিক সেন্সগুলো যদি আমরা তাদের কাছে না নিয়ে যেতে পারি, তাদেরকে যদি সত্যিকার অর্থে নাগরিক না বানাতে পারি, তাহলে কিন্তু আমাদের পুরনো বন্দোবস্ত ফিরে আসবে। সেটা আমরা চাই না। শেষ লাইনটি শুনবো, এক লাইন শুনি। আলাউদ্দিন মোহাম্মদ, শেষ লাইন কি বলবেন? শেষ লাইনটি হলো, বাংলাদেশে বলেছেন যে সরকারকে আরো সক্রিয় হতে হবে, একটু ঝেড়ে। আমি সম্পূর্ণ একমত, এবং এখানে সৌরভ ভাই বিশেষ করে যে কথাগুলো বলছে আমি সত্যিকার অর্থেই আমি এগুলো মনে প্রাণে বিশ্বাস করি, এবং মনে করি যে এই পরামর্শ সরকারকে দ্রুত গ্রহণ করা উচিত। সরকার কি বিশ্বাস করে? সরকার বিশ্বাস করে কিনা? সরকার বিশ্বাস করে। এটা সরকার ইজ নট অনলি থ্রি লাইক ইন্ডিভিজুয়ালস কামিং ফ্রম দ্য স্টুডেন্টস। গভর্নমেন্ট ইজ এ বিগ লাইক ইনস্টিটিউশন। ওখানে আসলে 3 জন বড় কোনো পরিবর্তন করতে পারবে বলে আমার মনে হয় না। তবে আপনি শেষ কথা যেটা বলতে চেয়েছিলেন, আমাকে সুযোগ দিয়েছিলেন, সেটা আমি বলতে চাই যে সত্যিকার অর্থেই একটা পরিবর্তন ঘটে গিয়েছে। বিএনপিকে আমাদের সহযোগী দল, আমরা এই গণঅভ্যুত্থানের সপক্ষ শক্তি, বিএনপি এই পরিবর্তনটা অনুধাবন করুক সেটা আমরা বুঝতে চাই। বেশ, রুমিন ফারহান খুব ছোট করে। মজার কথা হচ্ছে তারা অনুধাবন করেছে 24-এ, বিএনপি এটা অনুধাবন করেছে 22-এ। আর একেবারে তৃণমূল পর্যন্ত কিন্তু 31 দফা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, এবং অ্যাক্টিং চেয়ারম্যান নিজে উপস্থিত থাকছেন সেই আলোচনাগুলোতে। সাধারণ মানুষ যাতে বুঝতে পারে দ্বিকক্ষ কি কিংবা ক্ষমতার ভারসাম্য কাকে বলে সেটা বোঝানোর জন্য। আমরা কোনোভাবেই আওয়ামী লীগ বিএনপি যে সম্পর্ক ছিল, বৈষম্য বিএনপির ওই সম্পর্ক দেখতে চাই না। জি, সৌরভ হাসান মাইক্রোফোন ব্যবহার করবেন। আমি তো মাইক্রোফোনই ভুলে যাচ্ছি। জি, মানে সরকারও বোধহয় এরকম মাইক্রোফোনটা ভুলে গেছে, কারণ না হলে তো এই অবস্থা হয়। ভুল থেকে অনেক সময় ভালো কিছু হয়, সেটাই হোক, ভালো কিছু হোক সেটা চাই, কিন্তু সরকারকে বলবো যে আরও সক্রিয় হতে, আরও উদ্যমী হতে, এবং জনগণের কাছে যেতে। অন্য রাজনৈতিক দলের বা রাজনৈতিক সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে আমরা অনেক অভিযোগ করেছি যে তারা শুধু একজনের বন্দনা করতেন। এই সরকারের যারা উপদেষ্টা তাদের মধ্যেও কিন্তু এই প্রবণতা মাঝে মাঝে দেখা যায়, সুতরাং তার থেকে বেরিয়ে আসবে এটাই আশা করি। জি, আর শেষের কিছু যোগ করবেন, বিশেষ করে উত্তরণের জায়গাতে যে একমত হতে পারছে না, এক হচ্ছে কিন্তু সবারই ওই সেই গানের মতো সবাই এক হচ্ছে কিন্তু সবার হাতেই কাঠি। না, তৌহিদুল হকের সঞ্চালনায় এরকম বিতর্ক আরো হোক, তাহলে আমরা সত্য সমাধান হয়ে যাবে, সবকিছু সমাধান হয়ে যাবে, সত্য জানতে পারবো, এবং আপনার এই ধরনের আলোচনায় সরকারের প্রতিনিধিরা থাকবেন আশা করি। আমরা আশা করি। শরীফ কিছু যোগ করতে চাচ্ছেন? যোগ করার জায়গাটা হলো যে আমাদের যে সম্ভাবনাটা তৈরি হয়েছে কোনো একটি পক্ষের একগুঁয়েমির কারণে অথবা হিডেন কোনো এজেন্ডার কারণে, এটি যদি ব্যর্থ হয়ে যায়, এই ধরনের সুযোগ আমরা আর কখনো পাবো কিনা আমরা জানি না। হাসিব কিছু যোগ করবেন? আচ্ছা, আমি যে বিষয়টা যোগ করতে চাই সেই বিষয়টা, সময় পাচ্ছি আমরা একটু নিশ্চয়ই আলোচনা শুনতে কিছু মনে হতে পারে। জি জি জি,
এখন আমাদের যেই বিষয়টা করা প্রয়োজন সেটা হচ্ছে যে উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তাদেরকে আমাদের সহযোগিতা করা প্রয়োজন, এবং তাদেরও প্রয়োজন মাঝে মাঝে ওই সচিবালয় এসির বাতাস থেকে বেরোয় এসে একটু মানুষের কথা শোনা, বোঝা, মানুষ কি চায় সেটা আসলে বোঝা। তারা যে কাজটা করতে পেরেছে তারা খুব একদম নিয়মের মধ্যে থাকতে চায়, তারা চায় না। এখন পর্যন্ত আপনি আজকে দেখতে পেয়েছেন কিনা প্রথম আলোর রিপোর্টে আনিসুল হক সহ কয়েকজনের যে মামলাটা রয়েছে সেই মামলাটা যাতে নিষ্পত্তি হয়ে যায় সেটা সেটা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাহলে পুলিশের মধ্যে এইসব ছাত্রলীগের দালাল সন্ত্রাসী যারা গণহত্যা করেছে তাদেরকে রেখে আমার কি লাভ হচ্ছে? আমরা রাষ্ট্রের কি উপকার করতে পারি? জাতিকে গত 15 বছর খুব খারাপভাবে বিভাজিত করা হয়েছে, এই জাতিকে ঐক্যবদ্ধ করবার দায়িত্ব এই সরকারের। আর 2 হচ্ছে সরকার যেন আরো ট্রান্সপারেন্ট হয়, কি করতে যাচ্ছে, কত দিনের মধ্যে করতে যাচ্ছে, জাতির কাছে স্পষ্ট করা। অসংখ্য ধন্যবাদ। আমরা যখন ঐক্যের কথা বলছি, শুভ বড়দিন আমরা পার করে এলাম। বান্দরবনে 15টি বাড়িতে, খ্রিস্টান সম্প্রদায়ের 15টি বাড়িতে হামলা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং সরকারের পক্ষ থেকে এর কিভাবে প্রতিকার করবে সেটা একটি প্রশ্ন। আর আমরা যেটা ভারতের অপপ্রচার বলে অপপ্রচার বলে আমরা জানি, কিন্তু এ ধরনের ঘটনা ঘটতে থাকলে সেটার কিন্তু অপপ্রচার থাকবে না, সেটি সঠিক প্রচারেই পরিণত। অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনায় সম্মানিত আলোচক হিসেবে যারা অংশ নিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে এত সময় ধরে যে যেখান থেকে আমাদের সাথে আলোচনা শুনেছেন, যারা ফোন করেছেন এবং নানাভাবে আমাদের আলোচনা যাদেরকে ভাবিয়েছে, আপনাদের সবাইকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে এটিও জানিয়ে রাখি, নিশ্চয়ই সেটি আমাদের সহ সকলের জন্য সেটি আনন্দের খবর, যা 20 বছরে পদার্পণ করলো আরটিভির যারা অগণিত দর্শক দেশে বিদেশে, সুবর্ণোদয় থেকে শুরু করে যারা স্পন্সর, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যেভাবে আরটিভির সাথে ছিলেন সেভাবেই আপনারা আরটিভির সাথে থাকবেন, এই কথাগুলো বলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।